আপনার বাচ্চা নিয়ে কোনোদিন কসম কাটবেন টাকার জন্য? তো সে তো করছে। লাস্টে আমাকে বলে তোমার 3 মাসের বাচ্চা কিন্তু আমার পেটে। ও মাই গড। তো আমি সিরিয়াসলি আমি বলছি ধরো 2 মাস 10 দিনের পরিচয় 3 মাসের বাচ্চা পেটে করতে, ঠিক আছে নি? এটা বিশ্বাস করানোর জন্য যদি প্রয়োজন হলে তার ছেলের গলা কাটলে এটাও করতে রাজি আছে। ব্যবসা বাণিজ্য শেষ করছো, ফ্যামিলি সংসার শেষ করছো, মিডিয়া কেরিয়ার শেষ করছো তুমি, এখন শুধু বাকি আছে জেল খাটানোটা। সেটা অলরেডি হুমকি দিছে, দর্শন মামলা দিব, তুমি দেশে আসলেই তোমার গ্রেপ্তার করে। এই জন্য আমি দৌড়ি দেশে আছি, আমার গ্রেপ্তার করে নিয়ে থাকবা। একটা ভিডিও ছাড়ার পরে আপনি আকাশ নিবিড়ের সত্যটা স্বীকার করছেন, রাসেল মিয়ার সত্যটা স্বীকার করছেন, রাসেল মিয়ারে ডিভোর্স দিচ্ছেন, আকাশ নিবিড়ে বিয়ে করছেন সেটা স্বীকার করছেন, এবার একটা মামলা করেন, এবার কত সত্য কয়টা খুন করছেন সব আসতে বেরিয়ে দেবে, কোনো সমস্যা নেই, আমরা দিয়েছি। তারে আমি এখন ওই যে জুতার ফিতে দিয়েও গুনি নিজে দেখাই দেন, এটা দিয়েও গুনি আমি তারে। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানিয়েছি মুন্না খান মাল্টিমিডিয়ার কর্ণধার এবং চিত্রনায়ক মুন্না খানকে। স্বাগত ভাইয়া আমাদের অনুষ্ঠানে। আপনাকে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনি তো সাধারণত ইন্টারভিউ দেন না, তো ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টস আপনি এসেছেন, এর জন্য প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ। এত ব্যস্ততম সময় আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো এই যে ইন্টারভিউ দেন না, আপনাকে তো অনেক চ্যানেল থেকে বলে, এটা আমি জানি, অনেক জায়গা থেকে আপনাকে ডাকে, তো আপনি আসলে কেন ইন্টারভিউ দিতে চান না? আসলে এখানে আসার একটাই কারণ কারণ আপনাকে না করার মতো আসলে মন মানসিকতা আমার ছিল না। আর বাংলাদেশে আমি যে আসছি এটা সব সাংবাদিকরা জানেও না, কিছু কাছের মানুষ ছাড়া। তারপরও যারা জানে তারা বলছে আপনার কথা বলা উচিত। কিন্তু আসলে যাকে নিয়ে এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়েছে তাকে নিয়ে আসলে কথা না বলাটাই ভালো। যেটা আমার যারা মিডিয়ার মুরব্বি বলেন, আমার ফ্যামিলির মুরব্বি বলেন, বা যাদের বেশি শ্রদ্ধা করি মিডিয়াতে, তারাই বলছে একটু চুপচাপ থাকেন, সব ঠিক হয়ে যাবে। এটা যে মিথ্যা, এটা যে আপনাকে সাজানো, মানে আপনাকে ব্ল্যাকমেলিং করা হয়েছে, আপনাকে ফাঁসানো হয়েছে, আমরা জানি। তাই আমি আসলে আমার কাজ নিয়েই বিজি আছি, আমি কোথাও যাই না। তো এই যে কাজের প্রসঙ্গ যেহেতু আসছি, আমরা ওই প্রসঙ্গেও আসবো, তবে প্রথমেই আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে মুন্না খান কিন্তু এমন একজন চিত্রনায়ক যিনি কিন্তু টলিউডের কৌশানীর সাথে অ্যাক্টিং করেছে, যেটা আসলে আমাদের বাংলাদেশের অনেক হিরোরাই কিন্তু এখন পর্যন্ত করেনি এবং অনেকের কাছে একটা ড্রিম। তো এই যে কৌশানীর সাথে যে আপনি অ্যাক্টিং করেছেন, তো এটার অভিজ্ঞতা জানতে চাচ্ছি যে কিভাবে তার সাথে যোগাযোগ হলো, বা স্ক্রিপ্টটা হলো, প্ল্যানিংটা হলো। না, আসলে আমি তো ব্যবসা বাণিজ্য নিয়ে বিজি থাকি, ছোটোবেলা থেকেই বিদেশে আসি, এবং আমরা ফ্যামিলিগতভাবেই সবাই প্রবাসী, মা বাবা ভাই বোন একদম টোটালি। ছোট বাচ্চাটা যে দুধের শিশু, সেও বিদেশ থাকে আমাদের ফ্যামিলি, অন্তত কম হইলেও 2-1 বছর থেকে আসে, ঠিক আছে? তো ওই জায়গা থেকে সিনেমা যখন শুরু করছিলাম তখন কিন্তু আমি বাংলাদেশের প্রথম সারির একজন নায়িকাকে নিয়ে আমি সিনেমা শুরু করছি। আচ্ছা, তার নামটা? মাহিয়া মাহিকে নিয়ে প্রথম কাজ করেন। হ্যাঁ, তো সিনেমাতে যেহেতু নতুন, এখানে অনেক রকমের শত্রু আছে, বন্ধু আছে, পলিটিক্স, ওইটাই শত্রু বন্ধু মানেই পলিটিক্স। এই অ্যাঙ্গেলটা আসলে আমি নিজে বুঝতাম না, কারণ আমি নিজের টাকা দিয়ে সিনেমা বানাইছি, আমি যাকে ডাকবো সেই আসবে। আমি চাইলে তো বিশ্বের সবচেয়ে বড় নায়িকার সাথে কাজ করতে পারবো টাকা দিয়ে, কিন্তু টাকা থাকলেই কিন্তু দর্শকদের টাকা থাকলেই কিন্তু সব নায়িকারা কাজ করে না, কারণ নায়িকাদের একটা প্রফেশনাল জায়গা থাকে, নায়িকাদের একটা লেভেল থাকে, এটা সবারই। যখন আমি বড় একজন আর্টিস্ট হব, যদি আল্লাহ আমাকে বলে, আমারও হবে। তো ওই জায়গা থেকে অনেকজনকে অফার করা হয়েছে, যেহেতু গল্পটা আমার, তো আমি গল্পটা লেখার সময় আমি কারিনা কাপুরকেও ভাবতে পারি, আমি ঐশ্বরিয়া রায়কেও ভাবতে পারি না আমি গল্প লেখার সময়। তো আমি তখন আসলে ভাবছিলাম যে আমি পরিমণি ম্যাডামকে নিয়ে আমার গল্পটা আমি প্রথম শুরু করবো। আমি প্রথম থেকে, আমি যখন মডেলিংয়ে প্রায় 100 গানে মিউজিক্যাল ফিল্মে কাজ করছি, সবগুলোই বিগ বাজেটের কাজ ছিল, আমার নিজের চ্যানেল, অন্য স্পন্সরের চ্যানেলে। তো যখনই আমার সাথে সাংবাদিকদের সাথে কোনো আড্ডা হইতো, কথা হইতো, আমি বলতাম যে আমি পরিমণি ম্যাডামকে নিয়ে আমি শুরু করতে চাই প্রথম দিক থেকে। তো যাক, আমি যখন শুরু করলাম তখন আসলে ম্যাডামের এত প্রবলেম ছিল, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি, যে ওই সময় তার সিনেমা করার মতো মন মানসিকতা ছিল না, এত সমালোচনা ছিল। তো এটা থাকতেই পারে, সবারই হয় এরকমের, সবার বলতে সবার না হলে অন্তত মিডিয়াতে যারা কাজ করে 50% লোকেরই এরকম হয়। তো ওই জায়গা থেকে আমরা আসলে তাকে নিতে পারি না, আমার স্বপ্ন থাকতে পারে, নিতে পারি না। তখন যখন আমি আমার ডিরেক্টরকে বললাম যে তাহলে কাকে নেওয়া যায়, ডিরেক্টর বললো এক একজন ডিরেক্টরের কিন্তু এক একজনের প্রিয়জন চাহিদা থাকে। যেমন আমি যেমন একজন কোম্পানির অনার, তো ওই জায়গা থেকে আমি ডিরেক্টরকে বলবো ওনাকে নেন, আমার চয়েস আছে। হ্যাঁ, আমার বলার জন্য দায়িত্ব আছে। তো পরিচালকের একটা চয়েস থাকে যে কার সাথে সে কাজ করে কমফোর্ট ফিল হবে। হ্যাঁ, তখন সে বললে আপনি মাহিকে নেন, যা লাগে আমি ম্যানেজ করবো, কারণ আমি আগে কাজ করছি। তো আমি বলছি ঠিক আছে, ওকে। তখন তাকে ফোন করা হলো, সে একটা এমন বললো
অবশ্যই একটু দামাদামি তো হবেই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, এত টাকা যদি হয় তাহলে আমি নিব, সমস্যা নেই। তখন 9 লাখ টাকা তাকে ডাউন পেমেন্ট দিতে হবে, এক হাতে 9 লাখ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে একটা সিনেমার জন্য। তো আমি বললাম ঠিক আছে, 9 লাখ টাকা শুধু ডাউন পেমেন্ট দিতে হবে, তার পেমেন্ট, আর বাকি তো আপনি তো মিডিয়ার মানুষ বুঝবেন, বাকি তো সব সেপারেট, একদম পরিবহন খরচ থেকে শুরু করে সবকিছু কোম্পানি প্রযোজকের। তো ওই জায়গা থেকে আমি 9 লাখ টাকা আমার ম্যানেজারে উঠাইলো ব্যাংক থেকে। আমি বলছি হ্যাঁ ডান, ওকে, সমস্যা নেই। মাহি তো ওকে, প্রথম সারির নায়িকা, ভালো নায়িকা। তো 9 লাখ টাকা নিয়ে আমরা তার যে ফারিস রেস্টুরেন্ট নামে একটা এরকমই হবে মনে হয়, হ্যাঁ, ওই সময় আমি ওখানে গেছি। যাওয়ার পর আমার টিমের সাথে, আমার টিমে যারা ছিল, মুন্না খান মাল্টিমিডিয়ার স্টাফ যারা ছিল 5-6 জন, তারা সবাই মিলে মোটামুটি 10-12 জনের একটা টিম গিয়ে আমরা 9 লাখ টাকা ক্যাশ দিয়ে সাইনিং করালাম। সাইনিং করার পরে ওখানে আমরা কিছু ফটো টটো নিছে ফটোগ্রাফার, আমরা সেটা আউট করলাম যে আমাদের সাথে মাহিয়া আছে, ডার্ক ওয়ার্ল্ডে আছে। ফাইনালি 2 মাস পরে আমরা শুটিংয়ে, কারণ সাইনিং হইলে তো পরের দিন শুটিং, যেহেতু আমি বাইরে থেকে আসতে হবে। 2 মাস পরে আমরা শুটিংয়ে গেলাম, শুটিং করলাম। আমার প্রথম 3 দিন শুটিং শেষ হইলো, ডার্ক ওয়ার্ল্ডের কথা বলতেছি। এরপরে মাহি জয়েন করলো, আফটার 3 ডে জয়েন করলো, একদিন ফুল শুটিং করলো। কিন্তু আপনারা জানেন যে লাস্টে যখন ইনক্লাইম্যাক্স সিনগুলো হয় ওটা অনেক ব্যয়বহুল হয় মিনিমাম, কারণ আমারটা ছিল অ্যাকশন সিনেমা, ওখানে ফাইটেরই থাকে 80-90 জন ফাইটেরই থাকে, অনেক ব্যয়বহুল। একদিন শ্যুট করার পরে ওই দিনকার আমার সাংবাদিক ভাই যারা আমার কাছের লোক তখনকার ছিল, ওর ভিতরে ছিল আমার একজন খুবই, আমি তাকে খুবই সম্মান শ্রদ্ধা করি, মাজাহার বাবু ভাই, হয়তো আপনি চিনতে পারেন। উনি এর আগেও আমাকে অনেক ইন্টারভিউ নিয়েছে, মিউজিক্যাল ফিল্ম যখন বিগ বাজারে বানাই। আমার মিউজিক্যাল ফিল্মগুলো আমি একটু অন্য টাইপের বানাইতাম, তামিল স্টাইল, একটা ফাইট থাকতো, একটু সিকোয়েন্স থাকতো, এই টাইপের আর কি। কারণ আমি ওখান থেকে একটু শিখতাম যে আসলে মুভির ধরনটা কিরকমের, বাংলাদেশের মানুষ কিরকম মুভি পছন্দ করছে। না মূলত আসলে ওখান থেকে আমি ফাইটটা শিখতাম যে আসলে সিনেমার লোক দিয়ে কিন্তু আমি কাজ করেছি, আমি কিন্তু কোনো মিউজিকের টিম দিয়ে কাজ করি না। যারা মিউজিক ভিডিওতে আপনি সিনেমার সব সিনেমার লোক, সিনেমার ডিরেক্টর, সিনেমার ফাইটার, সিনেমার ওই যে মানে পিস্তলগুলো যে ফুটায়, গুলিগুলো ফুটায়, মানে ওইটা আমি দেখার জিনিস, আসলে এইটাই তোমার করতে হবে সিনেমায়। কারণ বিজনেসম্যান তো, বিজনেস করি যেহেতু, ওইরকম সময় হয় না শেখার মতো। তো ওখান থেকে আমি শিখতাম আর কি, মাসে 4-5টা কাজ করতাম, শিখতাম। তো এরপরে মাজার বাবু ভাই 10-12 জনের একটা টিম গেল, সাংবাদিক গেল। তো সাংবাদিকদের আপ্যায়ন করতে, এটা আসলে একজন শিল্পীর সবচেয়ে ভালো সম্পর্ক আসলে থাকা উচিত সাংবাদিকদের সাথে, আমি মনে করি। কারণ তো তাদের যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করছি, আমার ম্যানেজারের করছে, সবাই জানে। আমার অফিসে যারা যায় তারা না খেয়ে আসতে পারে না। বাবু ভাই তখনকার আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার স্বপ্নের নায়িকা তো ছিল পরিমণি, তো এখন আপনি মাহিকে দিয়ে কেন কাজ করালেন? তখন আমি বলছিলাম যে আসলে আমরা তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছি যে পরিমণি এত ব্যস্ত, তার ব্যক্তিগত এত সমস্যা, সে এখন এই মুহূর্তে, আমি যখন শুরু করছি এই মুহূর্তে আসলে তার মনে হয় না সিনেমা করার মতো কোনো মন মানসিকতা আছে। তো পরিমণিকে আমি ট্রাই করছিলাম, এটা আমি কিন্তু একদম সাদা দিলেই বলছি, জি আমরা সেই নিউজটা দেখেছি এবং আমি ট্রাই করছিলাম, কিন্তু আমি তাকে নিতে পারিনি, হ্যাঁ নিতে পারিনি। কিন্তু তখন এই নিউজটা প্রচার হওয়ার পর উনি একটু অন্যরকম প্রেজেন্ট করছে মানুষের সামনে, পরিমণির ছেড়ে দেওয়া সিনেমায় মাহি আসলে এটা না করলেও সে পারতো, কিন্তু এটা হয়তো ভিউর জন্য করছে, না একটা ভালো হেডলাইন দেওয়ার জন্য করছে, না হয় ডার্ক ওয়ার্ল্ড একটু উপরে করার জন্য করছে, না হয় আমার ভালোর জন্য করছে। আমি মনে করি আমার ভালোর জন্যই সে হয়তো করছে, কারণ তার সাথে আমার সাথে কোনো পার্সোনাল দ্বন্দ্ব নাই, শত্রুতা নাই, এবং সে আমাকে অনেক শ্রদ্ধা করে, অনেক, আমিও তাকে সম্মান করি, সে আমাকে সম্মান করে। আমরা কিন্তু বলিউডে বা হলিউডেও দেখেছি যে একজনের ছেড়ে দেওয়া সিনেমা আরেকজন করছে, যেমন দীপিকার ছেড়ে দেওয়া সিনেমা আলিয়া ভাট করছে, এরকমও কিন্তু আমরা দেখেছি। এখন যদি আমি সত্য কথা আসলে বলতে যাই, তখন মাহি এফডিসিতে কার সাথে সম্পর্ক বা তার সাথে ঘনিষ্ঠতা, এটা সবাই জানে। হয়তো তার বাড়ি আমার বাড়ির পাশাপাশি, কাছাকাছি, সে তো আসলেই একজন বাংলাদেশের ফিল্মের একজন গডফাদার ছিল, এটা সবাই জানে। তো ওই নিউজটা সে তাকে পাঠাইছে, আমি শুনছি, আমি দেখি না, মানুষ বলছে আমাকে। তো নিউজটা পাঠাবার পরে সে তাকে অনেক পুশ করছে, সে বলছে এই সিনেমায় কাজ করো না, তাহলে তোমার কেরিয়ার শেষ হয়ে যাবে। হ্যাঁ আমি বলছি, তখন মানিক ভাইকে সে ফোন দিয়ে বললো যে আমরা আরেকটা শুট নেওয়ার জন্য আমরা গাজীপুরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, মানে আপনি হয়তো চিনবেন, মধুমতি মডেল টাউন থেকে আমরা হোতাপাড়া যাচ্ছি আর কি, হোতাপাড়া যাচ্ছি। ওখানে হঠাৎ করে ফোন দিয়ে বলা যে না 2 দিন যে কাজ করছি 2 দিনের টাকা নিয়ে যাইতে বলো, আর যে টাকা অ্যাডভান্স আছে সেদিন আমি সিনেমা করবো না। তখন আমি আসলে বিপদে পড়ে গেছি, বিপদ না, আমি মানে মানসিকভাবে ভেঙে পড়ছি, কারণ টাকা তো সবাই কামাতে পারে, কিন্তু ওই টাকা কিন্তু মানুষে কামায়, দিতে হবে যেগুলো আপনি টাকা কিন্তু মানুষে কামায়। অনেকে বলে টাকা কিন্তু, আমি বাংলা ভাষায় বললাম কুত্তায় কামায় না, আসলে কুত্তার টাকা কামায় না, কুত্তার টাকা রোডে দেখলে একটু শোকা দিয়ে চলে দেয়,
কিন্তু টাকা মানুষই কামায়, কিন্তু আপনার যখন মনটা ভেঙে যাবে তখন কিন্তু ওটা ঠিক করতে অনেক লং টাইম লাগবে। আর এটা কি আপনার প্রথম সিনেমা ছিল? হ্যাঁ, আমার প্রথম সিনেমা ছিল। প্রথম সিনেমাতে যখন এরকম হয়েছে আপনার মনটা ভেঙে গেছে? মনটা ভেঙে গেছে মানে আমি আসলে ভাবছিলাম জানি সিনেমাটাই আর হবে না, কারণ অনেক আছে না, আমি তো শুনছি মানুষের কাছে এরকম সত্যি সত্যি সিনেমা আছে অর্ধেক করছে, রিলিজ হয় না, সেন্সর আটকে আছে। তো এত বড় একটা সমস্যার ভিতরে পড়লাম, তখন এটাকে সমাধান করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করছি। বড় বড় যারা মাথা আছে মানে সিনিয়র জন, আপনি কি চিত্রনায়িকা মাহিমার সাথে কথা বলেছিলেন এই বিষয়ে সরাসরি? আমি কথা বলছি, আমি মেসেজ দিছি, আমি ফোন দিছি, সে মেসেজ শুনছে কিন্তু আমাকে রিপ্লাই দেয় না। এবং আমি মানিক ভাইয়ের ফোন থেকে আমি তাকে অন্তত 20 বার সরি বলছি যে আপু এটা আমার আসলে ভুল হয়ে গেছে, আমি তো মিডিয়া অ্যাঙ্গেল বুঝিনি, আমি ছোট মানুষ, আমি আপনাদের চেয়ে অনেক জুনিয়র, হয়তো বয়সে সমান হতে পারে কিন্তু অনেক জুনিয়র, কিন্তু সে এটাকে কখনোই সে রেসপন্স করে না। সে বলছে টাকা নিয়ে যাও। পরে শুধু আমার সাইনিং মানি 9 লাখ টাকা দিয়ে দিয়েছে, আর যেটা আমি প্রায় 30-35 লক্ষ টাকা আমি এই সিনেমার পিছনে এক্সট্রা আমার ওই ফুটেজ ফেলাই দেওয়া লাগছে, নতুন নায়িকা নিতে হয়েছে, তাকে 9 লাখ টাকা নিছি, ফাইটারদের পেমেন্ট করতে, ফাইটার মানে টোটালি 35 লাখ টাকা এভারেজ আমার মিনিমাম 35 থেকে 40 লাখ ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু বিষয়টা কিন্তু আমি কারো কাছে দিও না, আমি পাইও না। কিন্তু কেন দিনে, আমি নতুন, আমাকে কেউ চিনে না। আমি যদি একজন বর্তমান যে তখনকার যে প্রযোজক সমিতির যে লিডার ছিল আমাদের খসরু ভাই সিনেমায় মাহিয়া অনেক কাজ করে, তার সাথে ভালো একটা বন্ডিং সম্পর্ক। আমি তো নতুন আসছি, আমাকে তো সে সাপোর্ট দিব না। আপনি কি কমপ্লেইন করেছিলেন সমিতিতে? না, আমি কোথাও কমপ্লেইন করি না, করে এটা একমাত্র মানিক ভাইয়ের কারণে আমি করি না। মানিক বলছে চুপ থাকেন, গেছে, এখন কি করবেন, আপনি ভুল করছেন। আমি আর কোথাও কমপ্লেইন করি না। কেন করি না? কারণ আমি মিডিয়াকে ভালোবাসি, আমার সিনেমাটাই ফাইনালি স্ক্রিনে আনতে চাই যাতে আর কোনো পলিটিক্সের শিকার না হয়। তখন আমরা অনেক নায়িকা কি আমরা চেষ্টা করি। শুটিংটা কতদিন স্টপ ছিল কৌশানী আসার আগ পর্যন্ত? মিনিমাম 2 মান্থ হবে, মিনিমাম 2 মাস বন্ধ। হ্যাঁ, 2 মাস 2.5 মাসের মতো বন্ধ। এর মধ্যে আপনি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে আর কোনো নায়িকাই নেবেন না? না, তখন আমরা চিন্তা করলাম যে না, এখন তো এই সিনেমায় তো কোনো বাংলাদেশ সিনেমা কোনো নায়িকা করবে না, সেটা আমি হলেও করতাম না। আবার অনেকে বলে সিনেমার নামটা চেঞ্জ করে দাও, কিন্তু আমি যেই নাম ডার্কল ঠিক করছি সেই নাম তো আমি চেঞ্জ করে দিব না। আচ্ছা, তখন আমি মানিক ভাইকে বললাম আচ্ছা ঠিক আছে, ইন্ডিয়া থেকে তো আনা যায়, কারণ ওরা ওদের প্রফেশনালের জায়গাটা সম্পূর্ণ আলাদা, ওদের চিন্তা ভাবনাটাও আলাদা। ওরা কিন্তু টাকার চিন্তা করে না, এটা কিন্তু মানতে হবে। ওরা কাজের চিন্তাই করে যে আমাদের গল্পটা ভালো কিনা, আমাদের বাজেটটা ঠিক আছে কিনা, আমাদের টেকনিশিয়ান কারা কাজ করতেছে, ক্যামেরাটা এরকমই কিন্তু চিন্তা করে। তো ওই জায়গা থেকে কৌশনীর সাথে যোগাযোগ করা হলো। কৌশনী ম্যাডাম বললো আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর তাকে অ্যাডভান্স দেওয়া হলো, সম্পূর্ণ টাকা সে যেটা নিল দেওয়া হলো। দেওয়ার পরে তো শুটিংয়ের পেমেন্ট টাইম হলো, টাইম হওয়ার পরে আসলো, কাজ করলো। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মিডিয়ার মানুষ কত পলিটিক্স করে। কৌশনী আমাকে অনেক স্ক্রিনশট দেখাইছে, দেখো তোমার সিনেমা করার জন্য না করার জন্য অনেক মানুষে বলতেছে স্ক্রিপ্ট বলো না, এইটা খারাপ ওইটা খারাপ, এরকম করতে করতে মানে অনেকে আমাকে পাঠাইছে, মানিক ভাইকে পাঠাইছে, এরকম। যখন ফাইনালি কৌশনী বাংলাদেশে আসে, তাকে আমি সোনারগাঁয়ে ওখানে রাখি আর কি। তখন আমরা একটা মিটিং করি, বসে আসে না, শুটিংয়ে যাওয়ার আগে সবাই মিলে একটা কথা বলি। তখন সে আমাকে বলে, আজকে আমাকে একজনে ফোন দিয়ে বলছে এই সিনেমা মাহিয়া ছেড়ে দিয়েছি, এরকম। তখন আমরা তাকে কনভিন্স করার জন্য সব কিছু আমরা খুলে বলি। বলার পরে ফাইনালি সে বুঝতে পারছে না ঠিক আছে, ওকে, কে করছে ছেড়ে দিয়ে গেছে, দরকার নেই। আমার কথা, আমার স্ক্রিপ্ট ভালো হয়েছে, আমার এখানে ভালো একটা জায়গা আছে, স্পেস আছে, তো আমি করছি না। নতুনভাবে আবার কাজ শুরু করলেন? হ্যাঁ, নতুনভাবে কাজ শুরু করে একটা নাই শেষ করে ফেলাইছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এই যে এত বড় একজন সেলিব্রিটিকে নিয়ে যে আপনি কাজ করেছেন, তো বলা হয় না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আসলে যেই নায়িকা ছেড়ে গেছেন, তারপর আপনি যে আরেক নায়িকাকে আসলে দেখিয়ে দিয়েছেন যে আমাদের কাজ কোনোভাবেই থেমে থাকতে পারে না। তো এটা কি একটা চ্যালেঞ্জ ছিল যে আমি দেখিয়ে দিব সবাইকে? না, চ্যালেঞ্জ ছিল না, কারণ আমি জানি যে হয়তো মাহি আপু কষ্ট পাইছে, আপু করেই বললাম, কারণ সে আমার বয়সে সিনিয়র নইলেও মিডিয়াতে অনেক সিনিয়র। সো হয়তো কষ্ট পাইছে বা তাকে কেউ ফোর্স করছে এরকমের। এই জায়গা থেকে আমি আর কোনো ঝামেলায় যাই না, কারণ আমি ফাইনালি আমি ডার্কলটা আমার স্ক্রিনে দেখতে চাই। এটাই সবচেয়ে বড় কথা। শেষ হওয়ার পরে আমাদের একজন সাংবাদিক হয়তো আমার ইন্টারভিউ দেখলে বলবে, সে বলছে যে এই আবুল নায়কের ছবি তো চলবে না, ডাইরেক্টলি বলতেছি। কারণ আই ডোন্ট কেয়ার, কারণ আমি আগেই বলছি যে আমাকে কেউ 10 লাখ টাকা দিয়ে 3 মাসের জন্য গোলামি করাইতে পারবো না, যদি আমি করি এমনি করে দেবো সিনেমা। তো উনি বলছে, তারপর ওনাকে আমি যেভাবে হোক কনভিন্স করছি যে ভাই আপনি আসেন আমার ট্রেলারটা একটু দেখেন। ট্রেলারটা দেখার পরে বলছে না ভাই ভুল বলছি, এটাই আমার সার্থকতা। যখন ফাইনালি সিনেমা হলে গেল, সিনেমা কিন্তু ট্রেলার রিলিজ হওয়ার পর অনেক
অনেক টল হয়েছে, অনেক হয়েছে। একটা মানুষ তো সিনেমাটা দেখার পরে কেউই বলে না যে সিনেমাটা খারাপ হয়েছে, নায়কের ক্যারেক্টারে কোনো প্রবলেম আছে, নায়কটা নতুন কাজ করছে, এরকম একটা মানুষও বলে না। হ্যাঁ, আমরা কিছু কিছু ক্লিপ দেখেছি আপনার ওখানে, আপনার লুকসটা টোটালি ডিফারেন্ট ছিল, এবং কৌশানী তো কথা আর বলবো না, সে তো চমৎকার অভিনয় করেছে, অ্যাকশনও সে খুব ভালোভাবে করেছে। তো সুপারস্টারকে নিয়ে যখন কাজ করেছেন কোনো হ্যাসেল ফেস করেছেন বা কোনো ব্যাড এক্সপেরিয়েন্স কি ছিল? সে যত বড়ই সুপারস্টার হোক না কেন, আমি যদি আপনাকে আপনার প্রাপ্য সম্মানটুকু দিতে পারি, অবশ্যই আপনি আমার সাথে মিশবেন। সে খুব সুন্দরভাবে আপনাদের কাজটা কমপ্লিট করেছে। রাত 3টে বাজে আমি তাকে রসগোল্লা এনে খাওয়াইছি, আমি হিরো। আমি বাসায় না গিয়ে রসগোল্লা আনতে গেছি, 4:30 বাজে আমি আয়োজন দিয়েছি, পরে আমি তার দরজা খুলে দিছি। সারা রাত ঘুরছি, কোথাও হয় না, কারণ আমার ঢাকা শহর সম্পর্কে আমার এত আইডিয়া নেই। এই আমার ম্যানেজার আছে জিজ্ঞান সামনে, ঢাকা শহর সম্পর্কে আমার রসগোল্লা খেতে চেয়েছিল, ঢাকা শহর সম্পর্কে আমার কোনো মেইন টাউন সম্পর্কে আমার, আমি উত্তরাতে বড় হয়েছি, গাজীপুরে বড় হয়েছি, গ্রামে বড় হয়েছি, তারপরে বিদেশে একদম। তো ঢাকা শহর মেইন কোথায় খোলা থাকে রাত্রেবেলা, যে কোন জায়গায় জানি খোলা থাকে রাত্রেবেলা, মাওয়াতে। না না না, এই যে কি জানি 300 ফিট নাজিরে বাজার আপনাদের, মানে 24 ঘন্টা রাত্রে খোলা থাকে শুধু, পুরান ঢাকা। হ্যাঁ, আমাকে এক বড় ভাই ছিল, বড় ভাই বললো রাত্রে কোথাও পাইনি আমরা, পরে বললো ওই জায়গায় আমি পাইছি, পাই রাত্র 3টে বাজে আমি পাইছি, ওখান থেকে আইতে পার জ্যামে 1.5 ঘন্টা লাগছে, 4:30 বাজে তাকে রসগোল্লা দিয়ে বেশি, আবার সকাল 10টা বাজে শুটিং গেছি আমি। তো আপনার সম্মান যদি আমি আপনাকে দিতে পারি, তাহলে আপনি তো অবশ্যই তার সাথে কাজ করতে কোনো সমস্যা হবে না। তো ফাইনালি ডার্ক ওয়ার্ল্ড রিলিজ হলো, এখন পরবর্তী কি পরিকল্পনা রয়েছে? আমার 7টা সিনেমা এখন আন্ডার প্রসেস আছে, এর ভিতরে তো 20 তারিখে আমার একটা সিনেমার ফাইনাল শুটিং একবারে একটা না, জানেন আপনি ববি ম্যাডামের সাথে শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তো হইল না। কেন হইল না সেটাও আপনারা জানেন, কারণ তছনছই করে দিয়ে গেল জীবনটাকে। তো ইনশাল্লাহ স্বপ্ন তো মানুষ দেখে, আর যদি আমি সৎ থাকি, আল্লাহ যদি আমার সাথে থাকে, তো তছনছ অবশ্যই ইনশাল্লাহ আসবে স্ক্রিনে। এই যে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে যে এত প্রযোজনা আপনি করছেন, তো না 7টার ভিতরে আমার 3টা, একটা রিলিজ হয়েছে আর 2টা, আর বাকিগুলো বাইরের। আচ্ছা, আর আপনার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কি অন্য হিরো নিয়ে কাজ করার কোনো ইচ্ছা আছে? এই যে হিরো তো আমার পাশেই বসে আছে, আমি পুরনো হিরো নিয়ে কাজ করি, আমি চাই নতুনদের চান্স দিতে। নতুন মুখ, নতুনদের চান্স দিতে, ভালো একটা দিক, কারণ আমি নতুনদের চান্স দিতে চাই। পুরনো যাদের নিয়ে কাজ করার ইচ্ছে ছিল তারা এখন সবাই দেশের বাইরে আছে, দেখা যাক, আবার দিন ভালো হলে যদি আশা অবশ্যই করবো। যেমন সাইমন ভাইয়ের সাথে আমার একটা বড় একটা গল্প আমি রেডি করছিলাম, আমার লেখাই গল্প, কারণ ওনার আমার পার্সোনালি অনেক ভালো লাগে, ইভেন মানুষ হিসেবেও কিন্তু অনেক ভালো। কারণ যখন মানুষ হিসেবে ভালো থাকবে, তার সাথে আপনার কাজ করেও কিন্তু আপনাকে অনেক স্যাক্রিফাইস করবো, বিকজ আমি একদমই নিউ ফিল্মে। ওনাকে নিয়ে আমার একটা পরিকল্পনা ছিল যে আমরা যেহেতু বিদেশে থাকি, আপনি দেখেন আর টাইপের যে একটা ফিল্ম আছে রামচরণ, আর আপনার আমি যাকে ফলো করি জুনিয়র এনটিআর, ওর মুভমেন্টগুলো আমার ভালো লাগে আর কি। তো ওই টাইপের একটা সিনেমা আমি বানাবো তাহলে নিয়ে, কিন্তু হইল না আর কি। গল্প রেডি আছে, যদি কোনোদিন আবার সাইমন ভাই আসে আর আমার ইন্টারভিউ দেখে, অবশ্যই তার সাথে বলবো। সাইমন ভাইকে নিয়ে করবেন এরকম পরিকল্পনা ছিল, পরিকল্পনা ওই টাইপের একটা সিনেমা আমি তাকে নিয়ে বানাবো। আমার গল্পটা সবই রেডি, অলরেডি ওই সিনেমার পিছনে 5 লাখ টাকা অলরেডি আমার ইনভেস্ট করা আছে, মানে গল্প সবকিছু সাজানোর জন্য আর কি। ওকে, তো তছনছ নিয়ে একটু জানতে চাই, এইটার আপকামিং কি প্রজেক্ট? তছনছ তো আসলে খোকন ভাইয়ের সাথে, বদিউল আলম খোকন স্যারের সাথে আমার তো অনেক কাজ করার ছোটবেলা থেকে ইচ্ছে। যখন সাকিব ভাইয়ের সিনেমাগুলো বানাইতো, পিয়া থেকে শুরু করে অনেক অসংখ্য সিনেমা আছে, হিট সিনেমা, সব হিট সিনেমা। তো তার সাথে কাজ কে না করবে, অবশ্যই কাজ করবে। তো যেহেতু সিনেমা শুরু করছি, সবার সাথেই কাজ করার ইচ্ছে আছে। রায়হান রাফির সাথে কাজ করার ইচ্ছে আছে, হৃদয় আহমেদ রনি বরবাদ যে বানাইল, হৃদয় ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছে আছে। এখন সবার সাথেই বড় বড় যারা নতুন কাজ করে, সবার সাথেই কাজ করার ইচ্ছে। তবে একসাথে তো হবে না, আমাকেও একটু আপডেট করতে হবে। আমি যদি রায়হান রাফির সাথে যাই বলে আমার একটা সিনেমা বানাতে টাকা আছে, এখন তো আর সে বানাবে না, কারণ ওই লেভেলে আমার যেতে হবে, ওই অ্যাক্টিং সম্পর্কে একটু যেতে হবে। টাকা হইলেই তো এখন তারা সিনেমা বানাবে না, তারা তো একটা দেখবে তো নেই আমি তাকে কীভাবে প্রেজেন্ট করতে, সেভাবে সে প্রেজেন্ট হইতে পারতেছে কিনা। তো দেখি আমার 3-4টে সিনেমা রিলিজ হোক, সবার কাছেই যাবো যদি, ইনশাল্লাহ আশা তো আছে। খোকন ভাইয়ের সাথে যখন তছনছ নিয়ে আমার আলাপ হয়, আমার আসলে দ্বিতীয় সিনেমা তাকে দিয়ে বানানোর ইচ্ছে ছিল। আমি টিমের সাথে আলাপ করি, আমার যারা স্টাফ আছে, আর আমি তো বাইরে থাকি, অবশ্যই তারা ছোট হোক কর্মচারী হোক, তাতে কিছু আমার আয়োজন, আমরা কিন্তু অ্যাক্টিভলি খাই, তাদের সাথে আমি আলাপ করি, সবাই বলছে ঠিক আছে ওকে। তো খোকন ভাইয়ের সিনেমার বাজেট তো একটু সবসময় হাই থাকে, তারপর তাকে সেও আমাকে ছেলের মতো শ্রদ্ধা করে, আমিও তাকে বাবার মতো শ্রদ্ধা করি। আমি অফিসে ডাকি, আমি তাকে বলছি আমার জন্য গল্প রেডি করেন। সে গল্প যতক্ষণে আমার গল্প আমার পছন্দ না হয়েছে, সে ডিরেক্টর, ততক্ষণ সে বানতেই হয়েছে। আর আমিও তাকে নতুন নতুন ফ্লেভার দিতে, যে এরকম 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 হলে ভালো হবে। কারণ এখন মানুষের ভালো একটা গল্প, ভালো অ্যাকশন, ভালো রোমান্টিক সব মিলিয়ে একটা সিনেমা, ভালো সিনেমা, পরিপূর্ণ সিনেমা না হলে মানুষ দেখবে না, এটা একদম, সেটা আমি নিজে একদম দর্শক হিসেবে দেখি। এবারে ঈদে কি আপনার কোনো সিনেমা দেখা হয়েছে?
না আমি সিনেমা দেখতে পাই না, আমি আসছি তো এই যে কয়েকদিন আগে, এখনো দেখো না, কারণ কাজ নিয়ে বিজি। আমার ওই যে আইটেম সনের একটা শুটিং হইলো, এরপরে তো বিজি, মামলা টামলা নিয়ে আদালতে যাওয়া লাগে। যেহেতু মামলার প্রসঙ্গ চলেই আসলো, তো আপনি তো অনেক বছর ধরে শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, তো এই যে ব্র্যান্ড প্রমোশন বা ব্র্যান্ড প্রমোটার এদের সাথে কিভাবে যুক্ত হয়ে গেলেন? হ্যাঁ, লাস্ট 2024-এ 18 ডিসেম্বর আমার বার্থডে। তো একজন, আপনারা বলেন সেলিব্রিটি, আমি নিজেকে সেলিব্রিটি দাবি করি না, একজন হিরো বা অভিনেতা বা মুন্না খান মাল্টিমিডিয়া তো হাজার হাজার লোক কাজ করছে, 250 নাটক করছি আমার চ্যানেল থেকে, আমার নাটকের চ্যানেল থেকে, 240টা মিউজিক্যাল ফিল্ম আছে, একটা সিনেমা আছে, আরও তো অনেকগুলো সিনেমা আন্ডার। তো অবশ্যই আমার ফ্যান ফলোয়ার থাকতেই পারে, নিজের লোকও তো থাকতে পারে মিডিয়াতে, তো টেকনিশিয়ান কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, অফ স্ক্রিনে অন স্ক্রিনে তো কাজ করছে, তো অনেকেই তো আমাকে উইশ করছে। তো ওই জায়গা থেকে আমার ওই দিনকার বার্থডে থাকার সময় আমি খোকন ভাই আর ববি ম্যাডামকে আমি ট্যাগ করছিলাম আর কি ফেসবুকে, হয়তো আমার আইডিটা ওখান থেকে বর্ষা চৌধুরী পাইছে। পাওয়ার পর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে, দেওয়ার পর একটা মেসেজ দিছে যেটা উইশ করে সচরাচর যেরকম উইশ করে। তা আমি তখন বলছিলাম যে আসলেই কি আপনি বর্ষা চৌধুরী নাকি, কারণ তার তো রাসেল মিয়ার ওয়াইফ ছিল। হ্যাঁ, পরে বলছে হ্যাঁ আমি বর্ষা চৌধুরী। পরে যেটা হয় আর কি, হাই হ্যালো কি অবস্থা, যেটা হয় আর কি, রাসেল ভাই আপনার সাথে এরকম কেন করলো, যেটা হয় আর কি এরকমের। এরপর আমাকে বলল যে আপনি তো 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছেন, দেখছি ববিকে নিয়ে সিনেমা বানাইতেছেন, তসনদ বানাইতেছেন, পুলিশ ভাই বানাইতেছেন, পিলের রানিং আছে, আরও কয়েকটা গল্প দেখলাম রেডি হয়েছে আপনার অফিসে এত লোকজন আসে যায়, তো আপনি এত টাকা নষ্ট করতেছেন, আপনার একটা রাস্তায় বিলবোর্ড নাই, আপনার যমুনা ফিউচার পার্কের সামনে একটা ফটো নাই, বসুন্ধরায় আপনার একটা ফটো নাই, বড় বড় মলে ফটো নেই, আপনি ইউর লুকিং লাইক তামিল হিরো, তো আপনার সলতন সলেমানের লুকটা যায়, যেটা হয় আর কি। তো একজন শিল্পী তার যতই টাকা পয়সা থাক না কেন, একজন শিল্পী কিন্তু সবসময় চাইবো যে আমার আছে কোটি টাকা, ওকে, বাট আমি আমার প্রতিভাটা আমি অন্য প্রযোজকের টাকা দ্বারা কিন্তু প্রতিভাটা মানুষকে দেখাই, এটা আমার জায়গা থেকে আপনিও ভালো বুঝবেন, কারণ আপনি নিজেও একজন শিল্পী। তো সেই জায়গা থেকে বললো যে আপনি একটা ফটোশ্যুট করেন, একটা ফটোশ্যুট করলে 5-7 লাখ টাকা খরচ হবে বা 6 লাখ টাকা খরচ হবে, যদি আউটডোরে করেন তো 6 লাখ যাবে, ইনডোরে করলে ঢাকার ভিতরে, ইনডোর বলতে ঢাকার ভিতরে করলে 3 লাখ 2.5 লাখ টাকা যাইব, আর যদি আমরা শ্রীমঙ্গল সিলেটে যাই তাহলে হয়তো কোনো 5 স্টার হোটেলে যাই, হ্যাঁ 7-8 লাখ 6 লাখ টাকা যাবে, 5 লাখ টাকা যাবে। আপনি একটা নায়িকাকে নিয়ে একটা ফটোশ্যুট করেন, একটা ফটোশ্যুট করলে ফটোশ্যুটটা ভাইরাল হবে, আমি ফ্যাশন ডিজাইনার থাকবো এবং আমি মেকআপ আর্টিস্ট, তো বলি দেখেন না আমি লন্ডনের কোথা থেকে নাকি সেই মেকআপ ইনেছে সার্টিফিকেট নিয়েছে। তো এরকম বলার পরে তো আমি চিন্তা করলাম আমি তো 3 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইছি, আমার আরও 7টা সিনেমা আছে, এর ভিতরে 3টা সিনেমা আমার প্রযোজনা প্রতিষ্ঠানে, তো যদি একটা ফটোশ্যুট করার পরে যদি আমার ফটো যদি যমুনা ব্লকবাস্টারের সামনে যদি থাকে একটা ব্র্যান্ডের, তো সময় এই কথা বলছেন আমার সব ব্র্যান্ডের সাথে আমার পরিচয় আছে, তারা আমার কথা শুনবো, যদি আমাদের ফটোশ্যুটটা ভাইরাল হয় ভালো হয়, আমি বড় বড় ফ্যাশন ডিজাইন নেব, স্টাইলিস্ট নিব, আর নায়িকা আমি নিব, সমস্যা নেই, আপনি কার সাথে করবেন বলেন, সমস্যা নেই। তো আপনার প্রথম চয়েস কে ছিল ফটোশুটের? আমি তো বলছিলাম প্রথম বাড়ির শোকের সাথে করব, মজা করেই বলছি কি। তো সে বললো যে না সে তো আর ফটোশুট করবো না, তুমি করবা অমুকের সাথে তমুকের সাথে। আমি যেটা শুনেছি যে আপনি চিত্রনায়িকা বুবলির সাথেও কাজ করতে চেয়েছিলেন। হ্যাঁ, তারপরে সে দেখি আমাকে লাইনে রেখে অনেক নায়িকারই নাম নিতে চাই না, ওই যে এখন বলছেন ওই রকমের সবার সাথেই কথা বলে, ফোন করে পূজাকে কল দেয়, বিদেশি অমুক অনেকেই কল দেয়, তো সবার সাথে দেখি ভালো সম্পর্ক, তাকে সালাম দেয়, শ্রদ্ধা করে, সম্মান করে। তো ওই জায়গা থেকে আমি বললাম কাকে নিবা, বলছে হ্যাঁ ঠিক আছে নিব না, ওটা তোমার জন্য সারপ্রাইজ, তুমি টাকা পাঠাও, কার কি পেমেন্ট, অমুকের 20,000, অমুকের 30,000, এইটা গাড়ি তো আমার একটা আছে, তোমার 2টা আছে, যেটা হয় আর কি। তো আমি বললাম আমার তো তসনসের সব কিছু ফাইনাল করার দিন আমি ওই সময় আমি সাইনিং মানিটা নিয়ে দিব, কারে দেবো, দীপা পরে দেবো, তারপরে ববি ম্যাডামরে দেবো, যারা আছে আর কি একটু সবাই আর্টিস্ট সাইনিং মানি দেওয়ার জন্য আসবো, পরের বার এইবার এসে আমি শুটিং করবো। তো ওই জায়গা থেকে আমি তাকে সব টাকা পাঠানো শুরু করলাম বিকাশে, 30,000, 40,000, 20,000, মানে টোটালি একটা ফাইনালি সে বললো যে এখন 1.5 লাখ টাকার মতো অ্যাডভান্স দিলে হবে, বাকিটা তুমি আইসা দিও, সমস্যা নেই। তো নায়িকাকে বলছে, নায়িকা তো আমি অনেকের লোকই কথা বলছি, আমরা 3টে শ্যুট করবো, একটা আমি বর্ষা চৌধুরী করবো, ওটা আমরা সারিবে না সারি ওটা আমরা রাইখে দেবো দেখার জন্য, আর যদি ভালো হয় পরে ছাড়বো, আগে তোমাদের 2টা হবে নায়িকার সাথে, পরে ছাড়বো। তো একজন এত হেল্প করতে আসে, এত স্বপ্ন দেখাইতেছে, সে তার সাথে একটা শুট করলাম, সমস্যা কি, এটা স্বাভাবিক, করলে কি হয়েছে, সেও তো দেখি অনেক কিছু প্রমোশন করতে আসছে, সেটা ছাড়বে এরকম না, ছাড়বো যদি ভালো হয় তা ছাড়বো এরকমের। তো নায়িকা ফাইনালি বললো না, নায়িকার জানার দরকার নেই, ওটা আমি নিব, সারপ্রাইজ থাকবে। আমি বলছি একবারে যদি লাস্টে কাউরে যদি নাও পাই তাইলে
আমার দুইজনই আমার বন্ধু হয়, ভালো সম্পর্ক আমার সাথে। বন্ধু বলতে আমার সাথে কথাবার্তা হয় এই দুজন নেব অন্তত, শিরিন শিলা আর জলি ম্যাডাম। জলির তো চেনেন? জি অবশ্যই, ঢাকায় শাড়ির গানে। হ্যাঁ, জলি ম্যাডাম তো হ্যাঁ ভালো, এখনো কাজ না করে কিন্তু এক সময় তো অনেক ভালো করতো। এই দুজনকে আপনি পরিকল্পনা যদি কাউরে একবারে নাই পাওয়া যায়, সবাই শিডিউল যদি নাই পাওয়া যায়, আমি বলছি ওকে। তো ওখানে আসলে আপু বিজনেস নিয়ে আমার 450 লোক আমার সাথে কাজ করে, মানে 450 লোক বিদেশের বাড়ি কাজ করে আমার সাথে। বিজনেস নিয়ে খুবই বিজি থাকি, মানে এতটা মানেই বিজি থাকতে হবে। হ্যাঁ, এতটা বিজি থাকি, মানে 10 দিন বাংলাদেশে, 20 দিন কাতারে। তো কতটা বিজি থাকতে পারে তো বুঝেনি আপনি। যখন স্যালারি দেওয়ার টাইম হয়, তাদের আমি করি না কাজ, আমার লোকেরা করে, কিন্তু তারপরও তো আমার ডিরেকশনেই তাদের কাজ করতে হয়। দেখা যাইতেছে আমি ঘুমাই, তারাও ঘুমাই থাকবো, এরকম তো হয় না, কারণ আমার উঠতে হবে, আমি তাদের উঠাবো, তারপরেই তারা কাজ করবে। নাহলে তারা তো বেতন নেয়, তাদের তো কোনো টেনশন নাই। স্যালারিটা কিন্তু মাস শেষে আমারই দিতে হয়, আমি কামাই করে তাদের দিব। তো বিষয়টা এত টেনশনে থাকি, ওই রকম কোনো ফিলই হয় না যে ভাই কারে নিবা, কি করবা। আমার নায়িকা একটা হইলি হইছে, যার মানে মানুষ চিনে, যার সাথে আপনি ফটোশুট করবেন, যার 4-5টা ফিল্ম আছে আর কি। এটা তো সবকিছু হওয়ার পরে আমি আসছি বাসায় আসার পরে ও রিসিভ করে নিয়ে আসছে। ও রিসিভ করে, আমি বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে আমাকে ফোন দিচ্ছে করে, আমি বলছি হ্যাঁ আজকেই যাবো। বলছি হ্যাঁ আজকেই যাবো। নায়িকা পরে যাবে, নায়িকা তো তোমার সাথে যাবে না, নায়িকা পরে যাবে। কে বলবো না, সমস্যা নাই, তুমি আসো। গেলাম, যাওয়ার পরে আমরা তো লেমন সুলতানে গেলেন? না, লেমন রিসোর্টে গেছি, সাথে আরো 7-8 জন লোক। সে বোন পরিচয় দিল, একজনের নাম বলছে আমার আপন খালাতো বোন, আমরা একই সাথে বড় হয়েছি যাত্রাবাড়ি। ওই মেয়ে বললো আমার হ্যাঁ আপন খালাতো বোন, আচ্ছা তোমার নাম। পরে গেলাম, যাওয়ার পরে নায়িকা দেখি না, বলে সকালে আসবে। আর আপনাদের শুটিং টিমের সাথে ডিজাইনার, স্টাইলিশ, কোরিওগ্রাফার এরাও গেছিলেন? হ্যাঁ, মাহফুজ কাদেরী, আমি 3 জনের নাম জানি, আর বাকি লোকের নাম জানি না। মাহফুজ কাদেরী, পলিন, নিকাবাই কিবরিয়া, রাতুল, আর তারেক, মানে এগুলো আমি অনলাইনে দেখি যে দিদির সাথে যারা কাজ করে এই টিমটি আর কি, বুঝছেন। ভালো তো তারা। তখন আমার বললো যে এই ব্র্যান্ড থেকে আমরা কাজটা করব, ওখান থেকে আপলোড হবে, নিকাবাই কিবরিয়া আপলোড হবে। তো আপনি যখন একটা ব্র্যান্ডের কাজ করতে যাবেন, তো অবশ্যই তার বাইরেটা দেখবেন না। তো এখানে তো সবাই বড় বড় সুপারস্টার এই কাজ করে, আপনি রাজি হয়ে গেলেন? যে কেউ রাজি হবে, কারণ এখানে সবাই সুপারস্টার যারা কাজ করে। তো শ্যুট করার পরে সকালবেলা হইলো, সকাল হওয়ার পরে নায়িকা দেখি না, নায়িকা কই। পরে বললো যে জুলির তো আসতে বলছিলাম, জুলি আসতে পারবে না, তার ছেলে অসুস্থ, বাচ্চা অসুস্থ আর কি, মেয়ে অসুস্থ। আমি এবার জিজ্ঞাসা করলাম জুলিরে, কি বল তুমি আসলে না কেন? আমাকে বলছিলাম আমার মেয়ে অসুস্থ, আমি তো না করে দিছি। তখনই আমার মনে একটা ঘটকা লাগছে। এরপরে মেকআপ টেকআপ নিয়ে রেডি হইলে আমারও মেকআপ টেকআপ দিল। আমি তো মনে করছি হয়তো নায়িকা আছে, অন্য কোথাও আছে, কারণ টাকা তো তার কাছে, সেই তো পেমেন্ট করতে সবকিছু। এরপরে সবাই বুঝইলো যে না এই ভাইরাল, এই সেই, মানে সবাই আর কি যেটা বুঝইলো আর কি। এখন এত দূরে আসছেন, আসে না, তোমা অনেকক্ষণ আমাকে বুঝইলো আপনারা করেন, কইরে আপনারা যান। মানে কোনো নায়িকাই নেই, না কোনো নায়িকাই নেই। সে তার লুক নিল, আমারও লুক। তার মানে এটা কিন্তু এক ধরনের প্রতারণা, যে আপনার কাছ থেকে নায়িকার টাকাটা নিয়েছে, কিন্তু নায়িকা আসলে সেটা নেই। প্রতারণাটা ওখান থেকে আসলে প্রথম প্রতারণাটা আসলে আমার প্রকাশ করার মতো ভাষা তখন ছিল না। কেন ছিল না? কারণ আমি যখন বুঝতে পারছি যে এটা প্রতারণা হয়েছে আমার সাথে, আবার ফটোশ্যুটটা আমাদের ভালো হয়েছে, সে যে অ্যাঙ্গেল লোক না, আমার লুকগুলা আমি যত কাজ করছি তার চাইতে সারাই গেছে, ভালো হয়েছে আমি দেখছি। তো এই জায়গা থেকে বলছি এটাই ভাইরাল হবে, নায়িকা কি করবে, এটাই ভাইরাল হবে, এটাই বারবার ভাইরাল হয়েছে, কিন্তু নেগেটিভলি ভাইরাল হয়েছে। পরে ঢাকাতে আমরা আসলাম, ঢাকাতে আসার পরে এডিট কমপ্লিট করার পরে আমাকে লিঙ্ক পাঠাইলো, প্রথমটা আর কি। লিঙ্ক পাঠার পরে আমি বলছি আমি কেন, এটা তো নিকাবাই কিবরিয়া আপলোড করবে, আমার প্রযোজনা প্রতিষ্ঠান তো আর ফটোশুট করে না। তো নিকাবাই কিবরিয়া রাতুলের সাথে আপনার কথা হয়েছিল যে তারা না, তাদের কোনো নাম্বার আমার কাছে নেই। আচ্ছা, আমার কারো নাম্বারই নিতে দেয় না। একটা ছোট মেকআপ ম্যানের নাম্বার বলছে না, এর নাম্বার নিবে না। আর বলছে তোমার নাম্বার, আমি তাদের নাম্বার দিয়ে কী করবো? আমার তাদের নাম্বার, তাদের সঙ্গে কথা বলার দরকার নেই। তারা যে কি সেটা তো আপনারা জানেন, অন্তত মিডিয়ার লোক জানে, তার নাম্বার দিয়ে আমি কী করবো? তার মানে এটা সম্পূর্ণই একটা প্রতারণা ছিল, যে আপনার শুটিং থেকে আপনাকে টাকা নেওয়া হবে, কিন্তু আসলে প্রচারটা করা হবে না। প্রতারণা টাকা নিয়ে কাজ তো করছে, কিন্তু আমার নায়িকা দেয় না, এটাই প্রতারণা করছে, কাজ তো করছে। ওই পেজ থেকেও আপনার ছবি পোস্ট আপলোড। এরপর আমি আসতেছি, আমাকে যখন বললো যে আপনার নিকাবাই কিবরিয়া পরে আপলোড করবে, আমার পেজ তো অনেক বড়, তোমার পেজ অনেক বড়, তোমার ইউটিউব চ্যানেল, মানে সব মিলিয়ে তো আমাদের 3-4 মিলিয়ন ফলোয়ার আছে দুইজনের, তো আমরা এখানেই ছাড়ি, ওরা 2 দিন পরে ছাড়বে। আচ্ছা, হ্যাঁ, নিকাবাই কিবরিয়া একটু অসুস্থ, আমাকে এরকম বলছে, সে একটু অসুস্থ, সে এখন ছাড়তে পারবে না, দেশ থেকে আইসে পরে ছাড়বে।
তখন মানে কি সম্পর্কটা এমন কায়দায় গেছে, মানে তুমি থেকে তুইতে চলে গেছে আর কি। আচ্ছা, এটা কি উনি তুইতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এরকমই। দেখেন না ইন্টারভিউতে তো ডেইলে পরে গায়ে টাইনে ধরে চুমো দিয়ে ভিডিও বানায়, চুমো দিয়ে টিকটক বানায়, হুদাই এরকমের এমন কায়দায় গেছে। এখন না ছাইরেও আমি পারতেছি না, ছাড়ছি, হেও ছাড়ছে আমিও ছাড়ছি। ছাড়ার পরে তো যেটা হয়েছে হয়েছি, এরপরে আকাশ নিবিড়, তো এরপরে আসলো আকাশ নিবিড়। সেই ঘটনা কি আপনি জানতেন না? মানে আকাশ নিবিড়ের সাথে সে যুক্ত, এটা কি আপনি জানতেন না কোনোভাবে? এটা আকাশ নিবিড় যখন আমাকে প্রথম হাই হ্যালো বলছে, আমি দেখেছি আকাশ নিবিড় বলছে, আকাশ নিবিড় আমার ভালো বন্ধু। আকাশ নিবিড় 2 টাকা সাংবাদিক, এ তো কোনো সাংবাদিকই নেই, ওরে এক কথা, ওরে 100 টাকা পারে লোক থাইমে দেখা। আর রাসেল মিয়া সম্পর্কে উনি কি বলেছেন, যে ডিভোর্স হয়ে গেছে ওনার সাথে? না, রাসেল মিয়া তো বলছে আমার হাজবেন্ড, এখনো হাজবেন্ড, আদালতে চলতে আছে মামলা। কিন্তু ডিভোর্সটাতে হয়েছে এটা আমাকে বলছে কয়েকবার, কিন্তু এগুলো শোনার আমার টাইমই নেই আপু, কই টাইম কোথায়। কিন্তু আপনার সাথে উনি সোশ্যাল মিডিয়াতে যে পরিমাণ বন্ধুত্ব বা মাখামাখি দেখিয়েছিলেন, এইটা আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেকেই মনে করেন যে এক হাতে তো তালি বাজে না। তাহলে বন্ধুত্ব আপনার পক্ষ থেকেও ছিল, যেটা আমাদের নারী সমাজের অনেকেই এইটা প্রশ্ন তুলেছেন যে মুন্না খান যেহেতু ম্যারিড ছিল, তারপরও কেন সে একটা মহিলার সাথে এত? আমি ম্যারিড ছিলাম কিন্তু মিডিয়া পার্সন ছিলাম, তাই না? মিডিয়া পার্সন ছিলাম, আসিবিদে আপনার কাছে কিন্তু আসতে পারছি না, এবং একটা পুরুষ ছিলাম, পুরুষ ছিলাম তো, তাই না? তো একটা নারী যদি ডেইলে পরে হেইলে পরে ডাক দেয়, একটা পুরুষ অবশ্যই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সারা দিবই। এটা যে আপনি ভুল করেছেন, এটাকে এখন রিয়ালাইজ করছেন? এটা আমি ভুল করছি, সেটা আমি জাতির সামনেও ক্ষমা চাই, সেটা আপনি দেখতে, আপনি তো আমার লাইভ দেখছেন, আজকে অনুষ্ঠানের মাধ্যমে বলতেছে না মানুষ তো ভুল করে, তো আমি ভুল করছি, এটা খারাপ মানুষের পাশে, একটা ভুল মানুষের পাশে, একজন ব্ল্যাকমেলারের পাশে দাঁড়িয়ে আমি ভুল করছিলাম। আর সেটা তো একদম ক্লিয়ার হয়ে গেছে আমাকে যখন বলছে যে আকাশ নিবিড় আমার স্বামী। এরপরে তো আর সারা পৃথিবীর মানুষে বুঝতে পারবে যে আমি যে কত বড় ব্ল্যাকমেলের শিকার, এটা বুঝতে পারবে। কারণ এই আকাশ নিবিড়ের ইস্যুটা নিয়ে সারা পৃথিবীর বাংলাদেশি মানুষদের সে ইউজ করছে, প্রত্যেকটা টকশোতে প্রমাণ আছে, একদম প্রমাণিত আছে সেটা, যে কি বলছে যে আমার স্বামী না এইটা সেইটা, ড্রাইভার হওয়ার যোগ্য না। কিন্তু আমি ওই দিনকে শুটিং শেষ করে আইসা রাত্র, সারাদিন তো শুটিংয়ে থাকলে মোবাইল টোবাইল ধরা হয় না, ওরাই নিয়ে দেখা দেন না, আপনি দৌড়েন না এগুলো। রাত্র 2টা বাজে, আমি 2টা বাজে দেখি আকাশ নিবিড় কি পোস্ট করলো সারাদিন, আছে না এরকম আর কি। হ্যাঁ, কি পোস্ট করলো সারাদিনে, ঢুকেই দেখি আল্লাহ রে, আমার মাথার উপরে কি বলবো, বাংলাদেশে বরিশাল, না বরিশাল, আমাদের বরিশাল মাথার উপরে ঠাড়া পড়ছে। হ্যাঁ, তো এই অবস্থা, বুঝছেন, আমার মাথার উপরে ঠাড়া পড়ছেন। তার মানে সারা পৃথিবীর মানুষকে তুমি বোকা বানাইলা, সারা পৃথিবীর মানুষকে তুমি ব্ল্যাকমেল করলা। আপনিও তো জানতেন না এই বিষয়টা, আপনাকেও বলেছে যে সে আমাকে ওই বাচ্চার যে দুধের শিশুটা, যেটাকে আমি দুধ খাই পালছি, আমি দুধের টাকা দিছি, যতদিন আমার সাথে মানে বন্ধুত্ব ছিল, অন্তত 10টা দুধের টাকা আমি দিছি, বিদেশ থেকে আমি দুধ পাঠাই দিছি, আমার বাচ্চার জন্য আমি দুধ পাঠাই নাই, ঈদের জামা কাপড় পাঠাই নাই, 2টা লাগেজ করছি, একটা আমার বাপ ফ্যামিলির জন্য, একটা হেয়ার জন্য। ওর লাগেজটা একটু ছোটো, ওর লাগেজটা পাঠাই দিয়েছি, বলছে এটা নিতে পারবো ওইটা নিতে পারবো, তাও আমি মেনে নিছি, কারণ আমার ওয়াইফ বলছে তুমি তো আসতে এসো, কয়েকদিন পরে নিয়ে আসো, বাসায় তো অনেক আছে। তো ওই বাচ্চাটার মাথায় হাত দিয়ে ভিডিও করলে আমাকে বলছে যে এই জায়ানের মাথায় হাত দিয়ে কসম কাটলাম আমি আকাশ নিবিড়কে বিয়ে করি নাই, আমি বিয়ে করি নাই, আকাশ নিবিড় আমাকে ব্ল্যাকমেইল করছে, আমি ওর বাসায় ভাড়া ছিলাম। তো কি বলবো, মানে উনি হচ্ছেন একজন ব্ল্যাকমেইলার চক্র, যিনি আসলে বিভিন্ন ধনাঢ্য ব্যক্তিদের কাছে গিয়ে আগে বন্ধুত্ব করেন এবং তারপর তাদেরকে ব্ল্যাকমেইল করেন। ওনার কাছে উকিল আছে, ওনার কাছে পুলিশ আছে, ওনার কাছে সাংবাদিক আছে, ওনার কাছে ইন্সপেক্টর আছে, ওনার কাছে সব আছে, ওনার কাছে ব্ল্যাকমেল করার জন্য যা লাগে সব আছে। তো আপনি প্রথম কবে বুঝতে পারলেন যে আপনি এই চক্রতে ফেসে গেছেন? প্রথম বুঝতে পারি যখন আপনার আমাকে বলল যে আমি যদি এখন দেশের বাইরে না যাই, কথা হইতো তো আমাদের মাঝে, এই কাজ টাজ নিয়ে কথা হইতো, তোমাকে যখন ওই ফটোশ্যুটটা করে আমি দেশের বাইরে চলে গেলাম 4-5 দিন পরে, তখন তো আকাশ নিবিড় পুরো খেপে গেল, একবারে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলল আকাশ নিবিড় যে আমার বউ। তখন তো আকাশ নিবিড় আমাকে নিয়ে অনেক বাজে পোস্ট করা শুরু করে দিল, কতক্ষণ ফটো এডিট করে ছাড়ে, যেটা হয় আর কি। আপনার সাথে তার সম্পর্ক এখন, আপনি তার বয়ফ্রেন্ড, এভাবেও কিন্তু না ও বয়ফ্রেন্ড না, ও বয়ফ্রেন্ড কখনো বলছে বর্ষা চৌধুরীকে সাপোর্ট দেয়। অবশ্যই এটা আমিও মনে করি যে যখন মানুষ মনে করে যে মুন্না খান বর্ষা চৌধুরীর পাশে আছে, তাহলে বর্ষা চৌধুরী সত্য। আমাদের অডিয়েন্সের অনেকেই দেখেছে যে উনি এম লেখা একটা লকেট গলায় পরেছে, ওটা আমি দিছি, এবং হ্যাঁ উনি পরবর্তীতে বলেছে আপনি দিয়েছেন। তো এটা না সত্য, আমি দিছি জন্য না, বন্ধুত্ব না। ওটা কি হইছে, ওই যে বললাম না, যখন সে আমাকে বললো যে আমি যদি দেশ আউট না হই তাহলে আমার নামে যে 302 দিনের মামলাটা আছে, মানুষ মনে অ্যারেস্ট না, আমার যে ওইটা আমাকে অ্যারেস্ট করবে না, এবং আকাশ নিবিড় বারবার বলতেছে তার এই বাংলাদেশ থেকে বের হইতে পারবে না, ওইটা প্রমাণ করার জন্য সে নেপাল যাইতেছে। তো নেপাল যে যাবো, আমার যাওয়ার মতো পৃথিবীতে কেউ নেই, তুমি আমাকে একটু হেল্প করো, আমাকে একটু শুধু নেপালে নিয়ে যাও, নিয়ে আবার প্লেন করে উঠিয়ে দিও।
আচ্ছা হ্যাঁ, তখন আমি তো ওদিকে অনেক বিজি, এতটা বিজি, মানে আপনি তখন কাতারে ছিলেন? হ্যাঁ, কাতারে ছিলাম। তখন আমি তাকে কাটাবার জন্য বললাম যে আমার কাছে এখন বিল টিলেম পেন, আমার কাছে পয়সা নেই, আমি যাইতে পারবো না। আধা ঘন্টা পরে দেখি আমার নামের উপর একটা টিকিট কেটে পাঠিয়ে দিছে। কত দিয়ে কাটছে, কি দিয়ে কাটছে এটা আমি জানি না, এটা কইতে পারে। আচ্ছা, হ্যাঁ, সে বলে 2,14,000 টাকা দিয়ে নেপালের টিকিট কাটছে। এটা কি কেউ কোনো পৃথিবীতে কেউ বিশ্বাস করবে? নেপালের টিকিট তো কখনোই এত টাকার নয়। যাও, সেটা সে বলতে পারে, কারণ সে যে কি বলে এটা মানুষ জানে ভালো করে। এখন টিকিট করে আলাইছে, গেলাম আমরা নেপালে যাইয়া নেপালে গিয়েছি, যে হেয়ার আউট করে দিয়ে আবার পরের দিন 2 দিন পরে চলে আসার পরে তো আমার তো একটা মিডিয়াতে জায়গা আছে, সে নেপালে গেছে। নেপালে যাওয়ার পরে আমি একদিন ড্রেস চেঞ্জ করতেছি, পিছনটা এই ছবি তোলে ভিডিও করে। তো ওই দিনকার ভিডিও করার পরে আমার কাছে এর আগে অনেক ভিডিও করছে, কিন্তু এতটা আমি মাইন্ড নিই না। ওই দিনকার দেখি অনেক রকমের ভিডিও করতে, আমি বাথরুমে যে ভিডিও করি, এগুলো কি? এরপরে আমি মোবাইলটা হাতে করে নিলাম, নিয়ে ভিডিও কোথাও খুঁজে পাই না, ভিডিও খুঁজে পাই না। টিকটকের ড্রাইভে রাখছে ভিডিওগুলো, এটা কি আজরাইলে পাইবো খুঁজছে? ও মানে উনি লুকিয়ে রেখেছেন কিন্তু মোবাইলেই আছে। টিকটকের ড্রাইভ সম্পর্কে তো আপনার আইডিয়া আছে? আচ্ছা, মানে ওগুলো আপলোড করেনি কিন্তু ড্রাইভে রাখা। ওখানে কি আজরাইলে খুঁজে পাইবো? আমি তো টিকটক সম্পর্কে আমার এত আইডিয়া নাই। তো টিকটকে আমি কোথাও খুঁজে, ছবিটা রাখলো কোথায়, ভিডিওটা রাখলো কোথাও খুঁজে পাই না। টিকটকের ড্রাইভে রাখছে, দুঃখছি টিকটকের ড্রাইভে দেখি এগুলো অনেক, মানে এই লেমন রিসোর্ট অনেকগুলো ভিডিও দেখি। তখন আপনার মনে সন্দেহ জাগে? হ্যাঁ, তখন আমি বলি না, এখন আমার আসলে একটু সতর্ক হওয়া উচিত। ওই থেকে আমি সতর্ক হয়েছি। ওর যত অডিও ভিডিও, কার সাথে কথা বলতো, কি করতো, একদম যত, মানে আমার অনেক বিশ্বাস করতো। একটা ফটো হইলে আমার কাছে পাঠাতে রিসিভ করে রাখো। তো ওই থেকে আমি একটু সতর্ক হয়েছি। এর আগে আমাকে অনেক মানুষ বলছে, আমার ম্যানেজার থেকে শুরু করে মিডিয়ার হাজার লোক আমাকে বলছে। ম্যানেজার ইব্রাহিমের নামেও কিন্তু অনেক প্রশ্ন উঠেছে যে ওনার কারণে হচ্ছে আপনার এবং বর্ষা চৌধুরীর বন্ধুত্ব ভেঙে গেছে। না, উনি তো, বর্ষা চৌধুরীর টার্গেটই ছিল মুন্না খান মাল্টিমিডিয়া, সেটাকে দখল করা এবং মুন্না খান মাল্টিমিডিয়া তার বাইকে বসানো, এবং ওইটার আমি যেহেতু বাইরে থাকি, এটা পুরোটা তার দখল করা, এটাই ছিল। আমার কাছ থেকে একটা গাড়ি নিব, একটা ফ্লাইট নিব গুলশানে, এটাই তার আসলে মূলত উদ্দেশ্য ছিল। এটাই উদ্দেশ্য। আর না হয় মুন্না খানরা একটা ব্ল্যাকমেল কইরা, যেভাবে হোক একটা ব্ল্যাকমেল কইরা তার কাছ থেকে কোটি না হইলে 50 লাখ টাকা তার কাছ থেকে দিব, এটাই তার উদ্দেশ্য ছিল। মাহমুদ সানির পর্ন ভিডিও সে কিনে, সে আমার কাছ থেকে তো লাখ টাকা নিছে। সেখানে ওই কেসে মামলা ফাঁসানো যে মাহমুদ সানির কথা বলে, আমি তো 5,000 টাকা মুন্না খানের কাছে নিয়েছি। তো মানুষ তো পাগল না, তুই কি টাকা নেওয়ার সাথে কি হয়েছে? তোরা কইছিলি মুন্না খান আমার ভিডিও, আমি তার বেড়া মানুষের ভিডিও দিয়ে কি করবো? স্বর্ণের চেনের ঘটনাটা, হ্যাঁ, স্বর্ণের চেন। এরপরে টিকিটটা পাঠাই দিল, আমি অনেক রাগারাগি অনেক ছিলাম, ব্লকও করে দিছি। কেন আমি যাবো না বলছি, কেন নেবো? আমার কি কোনো কেরিয়ার না? আমি তোমার লাগে বিদেশে করতে যাবো? মানুষ তো আর পাগল না, তুমি একটা ফটো ছাড়লে তো কই দিতে পারবে মানুষ। সেটা তো হইতেই আছে অ্যাভেলেবেল, এরকম হয়েছি তো। একটা ফটো তো এমকে থেকে এটা দিয়ে নিউজ করা শুরু করে দিতেছে। এরপরে গেলাম, এরপর ও বললো কি আচ্ছা ঠিক আছে, টাকাটা যখন আমি টিকিটটা কাটছি, আমি এবার টিকিটটা জাস্টিফাই করে দেখছি, বাংলাদেশে 97,000 টাকা। আমি টিকিটটা জাস্টিফাই করে দেখছি ওখানে টিকিটের দাম কত, 97,000 টাকার টিকিটটা। কারণ আমি কাতার টু নেপাল, নেপাল টু কাতার, আর ও এখানে এসে পড়বে। এরপরে আমি বললো যে আচ্ছা ঠিক আছে, আমার দিন একটা এম লেখা বড় একটা লকেট নিয়ে এসো। তাই তো হয়ে গেছে, আর কোনো কথা নেই, ঠিক আছে নি। তো এম লকেট ওটা তো প্রায় 1 ভরিতে একটু কম, আর কি একটু কম হবে। তো 1 ভরি তো স্বর্ণের দেন এখন 1 লাখ 25 দেবে না, বিদেশে কিনলে 1-1.5 লাখ টাকা কেনা যায়। আমি 1,30,35,000 টাকা এরকমই রিয়েল ডেবিট করলে এরকমই হবে। নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর আমি দিছি, দেওয়ার পরেই আধা ঘন্টা পরেই ভিডিওটা ছেড়ে দিয়েছে। লাইভ করেছিলেন? হ্যাঁ, লাইভ করে ছেড়ে দিয়েছে। তখন যদি এটা তো আমার তো ফ্যামিলি আছে, না, যদি একটা কোনো কারো ওয়াইফকে মেনে নিব, আধা ঘন্টা পরে এটা ছাড়ার পরে তো আমি মানে তখন আমি ওখানে আমি তো কি, এটা কি করলা তুমি, এটা কি আমার ব্ল্যাকমেল করার জন্য? তখন অনেক ঝগড়া টকরা আমার সাথে হয়েছে। যাক, সাথে যারা ছিল বলছে যে আপনি আপনার মতো যান, আপনার মতো যান। পরে এই তো লকেটের কাহিনী এড়িয়ে কি ওখান থেকেই আপনার আসলে মনে সন্দেহ? হ্যাঁ, সন্দেহ হয়েছে। এরপরে আকাশ নিবিড়ের মা বাপ যখন বলল যে আমার বাসায় 2 মাস ছিল, বিয়ে করলো, চানাচুর খাওয়াইলাম, এটা করলাম ওইটা, কারণ আমরা তো সবই দেখি, ইভেন আপনিও দেখেন, কারণ এখানে আপনারও কিছু ইফেক্ট পড়ছে না আপনার লাইফে, কিছু হইলেও পড়ছে। আমরা তো দেখি সবই। তার মুরব্বী 60 বছরের মা, 60 বছরের বাবা তো মিথ্যে বলে না, সে মিথ্যে তো বলে, তো প্রমাণ হয়ে গেছে অলরেডি, তারা তো 100% সঠিক ছিল। তো যখন দেখলাম যে না, এরা আসলে 100% সঠিক, তো এই মানুষটার পিছনে আমি দাঁড়াবো কেন, বা কেন আমি ইনভেস্ট করব? এরপরে আমি যখন লাকিজটা, ও আমাকে বললো একদিন, কেন আমাকে একটা পিঙ্ক কালার একটা লাকিজ দেবা, লাকিজের ভিতরে আমার রমজানের জন্য কিছু মাল জিনিস পাঠাই দেবা, আমি তো একটু সমস্যার ভিতরে আছি, একটা লাকিজ আর কিছু মাল জিনিস, জায়নের দুধ টুধ, জামা কাপড় টাপড়, যারা ঈদে তো আমাকে দেওয়ার মতো কেউ নেই, আমার কাজ নাই, তো কাজ নেই, দেখছেনই কাজ নেই অলরেডি। তো ওই জায়গা থেকে যেন আমার সাথে একটা ফটোশ্যুট করলো, কাজটা এরকম সময় আকাশ টিভির মামলা, এই মামলা মিলিয়ে টিলে, আচ্ছা আমি একটা লাকিজ পাঠাই।
আমি লাকিজটা পাঠাই বলছি কি জানি, লাকিজটা আমি পাঠাইছি এটা একদম সম্পূর্ণ সিক্রেট রাখবো, জানি পৃথিবীর কেউ জানি না জানে। আচ্ছা, লাকিজ তোমার বাসায় চলে দেবে, লাকিজটা তোমার আমি নাম্বার দেবো, তুমি করিয়ে নাও যেমন নাও, তুমি লাকিজটা বাসায় তোমার যাইবো, তুমি লাকিজটা, কারণ এটা তো স্বাভাবিক, যদি কেউ জানা যায় মুন্না খান এটা আবার নিউজ আবার ঝামেলা হবে না। সেই লাকিজটা সে নরসিংদী সে নিজে গাড়ি ড্রাইভ করে ড্রাইভার লিয়ে আনতে গেছে। তো সচরাচর এখানে 3 আওয়ার ডিফারেন্স আমাদের ওখানে কাতার, এখানে যদি 10টা বাজে ওখানে সকাল 7টা বাজে, 10টা বাজে সকালে যাই পড়ছে, তো 7টা বাজে তো আমি তো 2টা বাজে ঘুম থেকে উঠি না, আমি তো ঘুমাই। ওই যে ম্যান নিয়ে আসছে উনি আমার ফোন দিয়েছে, ফোনে পায় নাই, তো ওরে তো চেনে, ম্যানেজাররা চিনে, ম্যানেজার বলে মুন্না ভাই একটা লাকিজ পেয়েছে, লাকিজটা কাকে দিব, কিসের লাগেজ ভাই এরকম লাগেছে। তো ম্যানেজার তো চালাক মানুষ, যেহেতু মুন্না খানের ম্যানেজার, বলছে তো একটু ফটোটা ভিডিওটা আমার একটু পাঠান, আমি একটু দেখি লোকটাকে। লোকটা তো ফটো ভিডিও পাঠার পর দেখে বর্ষা চৌধুরী ড্রাইভার সজীব। হ্যাঁ, তখন ম্যানেজার আবার সুন্দরভাবে পোস্ট করলো আমাদের অফিস থেকে একটা লাকিজ চুরি হয়ে গেছে, কিন্তু এই কথা বলে না যে এই লোকে লাকিজ চুরি করে নিয়ে গেছে। ওইটা আমার জ্বালাবার জন্য বলছে আর কি। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুক, সবাই ঘুম থেকে উঠে মোবাইল দিয়ে একটু ফেসবুক দেখে, কে কল দিল, কে মেসেঞ্জার, এইটাই তো ফেসবুকে ঢুকেই দেখি ওর পোস্টটা দেখে তো আবার আমার মাথাটা গরম হয়ে যায়। এমনি আমি একটু রাগী মানুষ ভালো হয় এটা শুনছি আমি, এমনি আমি একটু রাগী মানুষ, যে জিনিসটা আমি একদম সিক্রেট রাখতে বললাম সেটা তুই কেন আনতে গেলি, তো ড্রাইভারের ভিডিও কেন আইলে, ফটো কেন আইলে, আমার ম্যানেজার কেন জানলে, মানে সবাই জেনে গেছে। এখন ম্যানেজার জানছে মানে তোর ভাবি বলবে ভাবি আপনার জন্য দেখেন লাকিজটা পড়লেন, ওই স্বাভাবিক জানবে এটা। তো এরপরে ওই দিনই আমি ব্লক করে দিছি, সব জায়গা থেকে ব্লক করে দিছি। আচ্ছা, তারপর সে নিজেই লাগেজের ভিডিও পোস্ট করে, হ্যাঁ সব জায়গা থেকে ব্লক করে দিছি। তো লাকিজের ভিতরে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকার মাল জিনিস ছিল। আচ্ছা, স্বর্ণ ছিল না, তো 2 থেকে 2.5 লাখ, 5,500 রিয়ালের মাল জিনিস আমি কিনছি লাকিজে, আমার কাছে ভিডিও আছে। আচ্ছা, জায়ানের 4টে জামা, জারার 4টে জামা, জায়ানের 4টে প্যান্ট, জারার 2-3টে প্যান্ট, মানে টোটাল মিলে সব দুধের পটও ছিল, হ্যাঁ সব ছিল, হয়তো আমি জানি সব ছিল। এরপরে ওই দিন থেকে আমি সব ব্লক করে দিই। পরে জারার দিয়ে আমাকে অনেক চেষ্টা করছে কনভিন্স করার জন্য, হয়েছিলাম কনভিন্স, আচ্ছা ঠিক আছে ওকে 5টি যেটা গেছে। এদিকে আকাশনীবির তো ডেইলি 4-5টা মেয়ে দিয়ে ফোন করাইতে পারে। তো ভাই যখন বেশিরভাগ তুমি ড্রাইভ করি, অফিসে যাইতে, এখানে টেন্ডারটা লাগে, ওখানে টেন্ডারটা লাগে, 450 লোক, এখানে ট্যাক্সি রয়েছে, ওখানে যাওয়া লাগে, সবসময় যখন সজাগ থাকি তখন ড্রাইভই করি। আপনার নামে একটি অভিযোগ উনি তুলেছিলেন যে আপনি তার টাকা পারিশ্রমিকটা পরিশোধ করেননি, কিন্তু আমরা তখন খুবই অবাক হয়েছে যে যিনি আসলে এত কোটি টাকার মালিক সে সামান্য কিছু পারিশ্রমিক কেন? আচ্ছা বলি শুনুন। এরপরে আকাশনীবির তো প্রতিদিন নিয়ত 210টা মেয়ে দিয়ে ফোন করে, আমি এখন বলতে ও জানেন মিছে কথা না। তো আসে না, একসময় একটা ফোন রিসিভ করে ফেলিলাম, রিসিভ করার পরে জিগিল ভাইয়া তার সাথে কি দ্বন্দ্ব লাগছে, তা আমি ওইটা বলছি, এবার রেকর্ডিং করে আকাশনীবির ছেড়ে দিছে। শুনছেন মনে আপনি, মানে সোশ্যাল মিডিয়াতে তো আপনাদের সব খবরই চলে আসে, শুনতে তো হয়। এখন এত মানুষ ফোন দেয় মেসেঞ্জারে, ওইটা যে বন্ধ করা যায় সেটাও আমি জানি না, সত্যি কথা আমি জানি না। ওই রেকর্ডিং ছাড়ার পর আমি একজনের কাছে গেছি, এটা বন্ধ করে কেমন করে দেয়, পরে বন্ধ করে দিয়েছে। মানে আপনি হঠাৎ করে খুব বেশি পরিমাণের ঝামেলার মধ্যে জড়িয়ে গেছেন, যেটা আমি বুঝতে পারছি। মানে শান্তির জীবন অশান্তি মানে বেশি অশান্তি। এরপরে গেল, এটা গেলার পর আমি ঠিকঠাক হয়েছে। এরপরে কয়েকদিন পরে গাড়ি নষ্ট হলে টাকা দাও, প্রতিনিয়ত টাকা তো 10,000 20,000 দিলামই। হঠাৎ করে একদিন ব্লক করা সব জায়গা থেকে, ওই ড্রাইভারের মোবাইল থেকে আমার ওই PDF ফাইলটা পরে আকাশনীবির মামলা করছে। তো আকাশনীবির বোনকে আমি কোনোদিন দেখিই নাই, তাকে আমি কোনো দিনও দেখি না, এবং তার সাথে কোনোদিন কথাও হয় না আমার সাথে। তো তাকে কীভাবে আমি হত্যা চেষ্টা মামলা করতে, মুন্না খান বিজয়ী অর্ডার দিয়েছে বর্ষা চৌধুরী আর তার ড্রাইভার খুন করতে, মানে গ্রেপ্তার করে দেখে আছে, তো ওইটার পেঁচে মামলা যেটা দেওয়া হয়, দেওয়া যায়। মামলাটা দেওয়ার পরে সে আমাকে ফোন করে বলতেছে তুমি এই মামলা আকাশনীবিরের বোনটার টাকা দিয়ে করাইছো। যখন দেখে আমার নামটা, তখন আবার বলে সরি এটা এখানে তো তোমার নামও আছে, বুঝতে পারছেন। এরপরে মামলা দিছে। ওকে কখনো মনে হয়নি যে তিনি মানসিকভাবে অসুস্থ? না, একটু, সে অসুস্থ না, সে মোটেও অসুস্থ না। তো এগুলো কি সবই অ্যাক্টিং? এগুলো অ্যাক্টিং। এই যে এমনভাবে কান্না করবে সে, আমার কাছে অনেক রেকর্ডিং আছে। এটা আপনার দুধের শিশুর মাথায় হাত দিয়ে কি আপনি কোনোদিন মিথ্যা কথা বলবেন? আপনি পারবেন? আপনার মনে কি এটা চাইবে কোনোদিন? কেন আপনার বাচ্চা নিয়ে কোনোদিন কসম কাটবেন টাকার জন্য? তো সে তো করছে। আমি আকাশনীবির বিরুদ্ধে একদম সাক্ষাৎ প্রমাণ। আমি কালকে আমার 2টা রেকর্ডিং পাঠাইছি একজনে, যদি আপনি শুনেন একটু শোনাবো, অন স্ক্রিন শোনাবো, শুনবেন আপনারা? শুনতে চান আপনারা? মানে কি বিষয়ক রেকর্ডিং? মানে কান্নাটা কিভাবে করে বলছে 2 লাখ দিন বলতে আপনি চাইলে শোনাতে পারেন যদি আপনার অনুমতি থাকে। আমাদের দেখেন না, শুনেন। এটা মানুষে, এটা তো আজরাইলেও বিশ্বাস করবে এরকম যদি কান দিয়ে ওই কথা বলে। নেপালের টিকেট 2,14,000 টাকা নিয়ে আমি কেটে দিছি। ও আমাকে বলছে আমার কাছে এখন টাকা নাই। এইরকম কথা যদি কেউ বলে যে আজরাইল, যে সেও তো বিশ্বাস করবে।
যেভাবে কান্না করে বলছে আকাশ নিবিড় আমার স্বামী না, যেভাবে মানুষের সামনে মানুষকে যেভাবে ভাঙিয়ে তছনছ করে দিয়েছে একবারে, আপনি কি বিশ্বাস করছেন আকাশ নিবিড় তার স্বামী বের হতে? কখনো তাকে বলেননি যে তুমি যে পথে যাচ্ছ এটা ভুল, তুমি ঠিক হও, তুমি আপনি কি তাকে কোনো পরামর্শ দেননি কখনো? আমি পরামর্শ দেওয়ার কোনো সুযোগই হয় না। আমি শুধু এইটুকু বুঝেছি যে মানুষের সামনে এত কথা বলার, এত ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার কাজ নিয়ে বিজি থাকো, তুমি তোমার কাজ নিয়ে বিজি থাকো, তোমার লাইফ বলো যে নিজের পায়ে তার ক্যারিয়ারও ধ্বংস করেছে এবং তার সম্মানও, সে সবকিছু তার নিজেরটা নিজেই ধ্বংস করে। কিন্তু দোষ হয় কার? মুন্নার, দোষ হয় আকাশ নিবিড়ের, দোষ হয় রাসেল মিয়ার, দোষ, এটা তো আমরা যে কজন জানি আর কি, এর বাইরে তো আরো কত সেটেলমেন্ট আছে। সোশ্যাল মিডিয়াতে বা আমরা বিভিন্ন সময় ডাক্তারের বিভিন্ন প্রেসক্রিপশনও দেখেছি যে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত। অনেকে বলেছে যে এগুলো টাকা দিয়ে প্রেসক্রিপশন, এটা সম্পূর্ণ ভুল কথা। সে কোনো অসুস্থ না, সে সম্পূর্ণ ঠিক আছে, একটা সুস্থ। আমি একটু টেনশন নিতে পারিনি। আমি দেখছেন না মিনি স্টক করছি, দেখছেন আপনারা? কাতারের মতো মেডিকেলে যাই ভর্তি হওয়ার কারো কোনো ক্ষমতা আছে টাকা দিয়ে? পারবো? টাকা দিয়ে ভর্তি হতে পারবো না, কোনোদিনও পারবো না, বিদেশে কোনোদিনও পারবো না। কিন্তু মানুষ বলছে কি আমি টাকা দিয়ে ভর্তি, কেন? তারা কমেন্ট করতেই পারে, স্বাভাবিক এটা। কিন্তু যারা প্রবাসী তারা তো বুঝবো। তো আমি যখন মানে গাড়ি চালাইছিলাম তো অসুস্থ হয়ে যায়, গাড়ি পার্কিং করে অসুস্থ হয়ে গেছি, কারণ এত টেনশন নিতে পারতেছি না। যার জন্য এত কিছু করলাম, যার জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য ফাইট করলাম, আমি তো তার বিরুদ্ধে কোনো পোস্ট করি না, ব্লক করে দিই। একজন বন্ধুরে ব্লক করে দেওয়া মানে এই না তার মধ্যে, সেটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতেও জানান। না না না, ব্লক করে দিছি। আকাশ নিবিড়ও কিন্তু আমি, আকাশ নিবিড় জানে, কারণ আমার আশেপাশের লোকের তো পরিচিত আছে। ব্লক করে একজন বন্ধুরে ব্লক করে দেওয়া মানে এই না যে তার সাথে সম্পর্ক একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কয়েকদিন ব্লক করে দেওয়া মানে একটু শান্ত হও, সবাই একটু শান্ত থাকি। মিডিয়াটা এরকমই, আপনি ঝামেলায় জড়াইছেন, 10 দিন পর মানুষ আরেকটা বলে সব মুছে গেছে, তাই না? তো যখন 4-5 দিন 10 দিন 15 দিন কথা হয় না, অন্য মোবাইল দিয়ে মেসেজ দেয়, অন্য মোবাইল দিয়ে মেসেজ দেয়, লাস্টে বলে মানে দেখে কোনোভাবেই আমাকে কনভিন্স করতে পারতেছে না। তার মেয়ে বলেন, তার যে একজন হেল্পিং হ্যান্ড যে আছে জায়ানকে যে রাখে, তার মোবাইল থেকে, সব মোবাইল থেকে, ড্রাইভারের মোবাইল থেকে মেসেজ দেয়, সব ব্লক মারি আমি। লাস্টে আমাকে বলে তোমার 3 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা কিন্তু আমার পেটে। তো আমি সিরিয়াসলি নিই, আমি বলছি ধরো 2 মাস 10 দিনের পরিচয়, 3 মাসের বাচ্চা পেটে করতে, ঠিক আছে নি? আর তোমার লোক তোমার হেঁটে ওই নেই পরিচয় করতে এলো। এরপরে আমি ওইটাও সিরিয়াসলি ভাবে নিই, মেসেজগুলো আমার কাছে এখনো আছে সব, কিন্তু পরবর্তীতে দেখলাম ভিডিও পোস্ট হয়ে গেছে। এরপর আমি একটু দিয়ে ঠান্ডা হোক, সে যেহেতু মেডিকেলে, তার শুয়ে থাকা দরকার, ওখানে তার রেস্ট নেওয়া দরকার। সে বলতেছে আমি মেডিকেলে, আমি মরে যাচ্ছি, আমি শেষ, আকাশ নিবিড়ে মানে মেরে ফেলাইলো, অমুক তমুক সময় মেরে ফেলাইলো আমার, তো রেস্ট নেও তুমি। এদিকে আমার বাসার প্রেশার চলতে আছে, কোম্পানি একদম যে জায়গায় প্রতি সপ্তাহে একটা করে গান রিলিজ হতো, এটা নিয়ম, কোম্পানি এরকম নিয়ম, কাজেও আপনার বিঘ্ন ঘটে, সব ব্যবসা বাণিজ্য সব একবারে ধ্বংস। এদিকে ফ্যামিলির ঝামেলা, ওদিকে আপনি ব্যবসা বাণিজ্য একবার, আমি টেনশন করবো না, ব্যবসা বাণিজ্য করবো সব। এরপর আমি বললাম আচ্ছা ঠিক আছে, সব ব্লক করে দেখি, ঠিক হয়নি। হঠাৎ করে একদিন রাত্রে একজন অসুস্থ মানুষ, রুগী, সে বলতেছে আমি হসপিটালিস, 15 মিনিটের ভিডিও, এগুলো তো একটা ফটো, একটা ভিডিও, সে কিন্তু কাইটা সে এডিট করতে পারে, ভালো এডিট করতে পারে, এডিট কইরা এরপর ভয়েস দিয়া সুন্দরভাবে 15 মিনিটের একটা ভিডিও, জি আমরা দেখেছি সেটা, যে 3 মাসের প্রেগন্যান্ট। হ্যাঁ, সেখানে একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তার সাথে যখন মিট হইছে, কি কথা হইছে, নেপালের কিছু ভিডিও ওখানে দেখেছি। তো এটা দেখার পরে কিন্তু 10 মিনিটও আমার বউ আমার বাসায় রায়, সাথে সাথে খুবই স্বাভাবিক, সাথে সাথে গাড়ি বুড়ি তারা বাপে বাড়ি, কারণ ও তো ঢাকার মেয়ে। ইভেন আমি আগেও বলছি, সেও কিন্তু একজন মডেল ছিল আগে, তো এখন নাই, এটা ছিল। আর সে আর কোনোদিন করতেও চায় না কাজ, সে তো থাকার কথা না। বাচ্চা দুইটা, আমার বাচ্চার স্কুল, আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে, আমার ড্রাইভারের নিয়ে গাড়ি একটা বের করে চলে গেছে বাসায়। তার একজন আপন ভাই মতো আর কি, তারা জানেন, মানে তারে আর কি, আপনি হয়তো চিনবেন তারে, বর্ষা চৌধুরী, আপন ভাই না, তবে বাইরের মতোই মানে, না 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 না, সে ভাইয়া, সে ভাই না, আচ্ছা, তো তাকে ভাইয়া ডাকে আর কি, তো ভাই মতোই জানে, সে ঢাকার কেউ না, ঢাকার বাইরে। তো উনি আমাকে বললো, তখন আমি বলছিলাম যে তোর বাইরে কিন্তু আমি, আমার যেহেতু তখন তো আমার কেরিয়ারের কিছু নাই, আর কিছু আছে না কেরিয়ার, কারণ একজনের কেরিয়ার গড়তে যে কত কষ্ট সেটা আপনার চাইতে বেশি কেউ জানবে না, কিন্তু নষ্ট হয়ে গেলে আর 1 সেকেন্ডে নষ্ট হয়ে যেতে পারে, সেটা আপনার চাইতে কেউই জানবে না। একটা কেরিয়ার গড়া যে কত কষ্টের ব্যাপার, মিডিয়াতে হোক, টাকা আছে, টাকা দিয়ে কেরিয়ার করা যায় না, টাকা দিয়ে কি সিনেমার নায়ক হওয়া যায়? তাহলে মশলা বানানো যায়, নিরামিষ খিচুড়ি বানানো যায়। টাকা থাকলে যে বদিউল আলম খোকন সিনেমাতে নিব, সিনেমা বানাই দেবে একটা, মোস্তাফিজুর রহমান সিনেমা, এরকম না। আপনার ভিতরে অন্তত অভিনয়ের ক খ অন্তত 2 অক্ষর হলেও থাকতে হবে। হ্যাঁ, তো আমি আসলে খুবই মানে ওই যে বলার না, টমাটাইস হয়ে গেছি একবারে, আমি একবার ভেঙে পড়ছি ভিডিওটা দেখার পরে। করবো আমি, এটা সম্পূর্ণ মিথ্যা একটি কথা ছিল। আপু জানেন না, আমি যদি আর 10টা মিনিট গাড়ি চালাইতাম না, মানে যদি আরেকটু সামনে যেতাম, আমি গাড়ি মেরে একবার
বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, স্পট ডেড হয়ে যেতাম জায়গায় একবারে, বুঝছেন। আর নয় 6,000 টাকা একটা ফাইন আছে রেড সিগন্যাল, ওইটা আমি খাইলাম হইলে। এর মধ্যে আমার পাশে যে ম্যানেজার থাকে, আমার হেল্পিং হ্যান্ডার থাকে, ভাই কী করলেন আপনি এটা, এরকম দিছে, ওখান থেকে ব্রেক করে যে পড়ে গেছে, আমার হসপিটালে নিয়ে গেছে। এরপরে তো জাতিকে তো আমার জানানো দরকার না, তখন তো আমার মানে সেন্স নেই যে আমি যার জন্য এত কিছু করলাম। আপনি বর্ষা চৌধুরীকে ফোন করেনি বা কন্টাক্ট করেনি যে না, আমার সব কিছু বলুক। আমি শোনেন, আপনিও ওয়েটিংয়ে ছিলেন যে মুন্না খান কখন বাইরে, আপনি নিজেও ওয়েটিংয়ে ছিলেন দর্শক হিসাবে, মুন্না খান কখন তার মুখ থেকে বাইর করে বর্ষা চৌধুরী কে। আর আমি ওয়েটিংয়ে, সারা বাংলাদেশের মানুষ যেরকম সারা বাঙালি যাতে ওয়েটিংয়ে ছিল যে মুন্না খান কখন তার বিরুদ্ধে কথা বলে, আমি এটা জানি, কারণ কমেন্টের করে দেখলেই তো বোঝা যায় যে কি দর্শক কিসে, যাদের জন্য আমরা কাজ করি দিন শেষে। কিন্তু উনি তো ভিডিওটা কিছুক্ষণের মধ্যে ডিলিট করে দিয়েছেন, এটা তো বলতেছি আমি বলতেছি না, আমি কোনো কন্টাক্টই করি না। আমি যখন তার সাথে যোগাযোগ হয়, কথা হয়, বন্ধুত্ব ছিল, এত কমেন্টের এত প্যারা, মানে এত কষ্ট, এগুলো আমি নিতে পারতাম না, কারণ এগুলো আমার নেওয়ার মতো। হ্যাঁ, মানে এই মেয়ের সাথে কেন মুন্না খান, এই মেয়ের সাথে মুন্না খান, আর ইনবক্সে এত মেসেজ, মানে ইনবক্সের মেসেজ দেখতে দেখতে মাঝে মধ্যে আমার মনে হইতো যে না, আসলে আমি মনে হয় ফেসবুকটা ডিলিট করে দিই, সব ব্যাড কমেন্ট। এই মহিলা কেন গলা ছিলে, মানে যে ভাষা আর কি বলে, নেগেটিভ কমেন্ট, সব খারাপ কমেন্ট। ভাইয়া আপনার একটা ওয়েট আছে, আপনি অমুক নিয়ে কাজ করেন, তমুক নিয়ে করছেন, আপনি মানে এত মেসেজ আসে, মানে মেসেজটাতে কেমনে, মনে হচ্ছে যে আগেই ভালো ছিল, মেসেজটাতে কেমনে বন্ধ করে সেটা আমি জানতাম না। আর এটাতে বন্ধ করা যায় এটা আমি জানি না, যে শুধুমাত্র ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দিতে পারো, তারা দিতে পারবো না। এরপরে এত মেসেজ, ভিডিওটা দেখার পর তো একদম ক্লান্ত হয়ে গেলাম, তখন আমি গাড়িটা পার করে দৌড়ে আমি অফিসে আসলাম। তো আমাকে তো জাতির সামনে বলতে হবে, সব কিছু বলতে হবে, তখন তো যা বলার আমি বলে দিলাম সব কিছু, কিন্তু একটু বেশিও বলছি, তার সাথে ঘনিষ্ঠ হয়েছে, এটা একটু বেশিও বলে লেছে রাগের মাথায়। তো এরপরে আমি কিছু পোস্টও করছি যে তুই পারলে আমার আইডিটা খাইয়ে দেখা, কারণ আমি জানি যে কাতারের আইডি হ্যাক করা যায় না। তার মানে উনি কি হ্যাকার? বিশ্বের, আমি আরেকটা ইনফরমেশন দিই, হ্যাকিং করতো পৃথিবীতে সব দেশের আইডি হ্যাক করতে পারবেন, কাতারের সিকিউরিটি এত করা, হ্যাক করার 10 মিনিট পরে আইডি নিয়ে যেতে পারবেন, যে কোনো লোক, শুধু পুরোপুরি থাকলে ওই আইডিটা আপনার হ্যাকই করতে পারবেন না। কাতারের উনি কি হ্যাকিং এর সাথে যুক্ত ছিলেন? তো আসি হ্যাকিং হ্যাক করতে আমার লাইনে রেখে করতে, আর অমুকের আইডি হ্যাক করতে, অমুকের আইডি হ্যাক করতে, অমুক ব্যাড নিউজ করতে আমার লাইনে রেখে বলতো। আমি এটাও শুনেছি যে যে সকল কোম্পানি থেকে ওনাকে লাইভের জন্য বাদ দেওয়া হতো, ওই সকল কোম্পানির পেজ উনি হ্যাকের জন্য বলতো। সেটা আমি জানি না, কিন্তু আমাকে লাইনে রেখে বলতো আমার নামে ব্যাড নিউজ যারা করছে তার আইডি আমি দেখো খাই ফেলাইতেছি, এরকম বলতো আমাকে লাইনে রেখে। তো আমি তখন বলছিলাম যে, কারণ যখন আমি লাইভে গেছি তখন তো আমার লাইভটা ডিলিট করার জন্য সে চেষ্টা করবই, তো আমার তখন তো এখন শক্ত পজিশনে যাইতে হয়। তখন আমি বলছি তোর হ্যাকার বাইরে আমি মগবাজার মোড়ে জুড়ে, কারণ তো আমার তো কেরিয়ার নাই, আমার কেরিয়ার নাই, সংসার নাই, বিজনেস নাই, তোরা 2 দিন 4 দিনের সম্পর্কে সব শেষ করে দিয়েছো, পুরোপুরি দেউলিয়া হয়ে গেছেন, একবার পুরোপুরি দেউলিয়া হয়ে গেছি। তো সবই যখন গেছে তো দুজনের জুলাই পরে যাবো, জুলাই পরে মিডিয়া ছেড়ে যাবো, আর মিডিয়া করবোই না জীবনে। পরে মানুষ কিন্তু আমাকে ঠিকই বুঝতে পারছে, মিডিয়ার মানুষও বুঝছে, সবাই আমাকে বুঝতে পারছে, আমার দর্শক আমাকে বুঝছে যে আসলে আমি ব্ল্যাকমেলের শিকার হয়েছি, আর সেটা যে আকাশ নিবিড়ের বিয়ে স্বীকার করার পরে একবার পুরোপুরি বুঝছে। এই মুহূর্তে আমরা জানতে চাচ্ছি যে এখন আপনার বর্তমান অবস্থা কি, বা কি নিয়ে ব্যস্ত আছেন, বা আপনার শেষ হয় না। এরপরে ওই ভাইটা আমার সাথে, ও ভাইটা খুবই ভালো, ওর যে ভাই সে আসলে এখন বুঝতে পারছে যে আসলে আমরা সঠিক, আচ্ছা তাকে দিয়ে যদি কিছু করাই থাকে অকর্ম, ওইটার জন্য সে মানুষের সাথে সরিও বলছে, আমার সাথে বলছে যে ভাইয়া আপনার যা লাগে আমি আছি আপনার পাশে, আপনি টেনশন নিয়েন না, তারে আমি দেখতেছি। তো ওর ভাই হয়তো বলছে যে মুন্না খান তোমার জন্য এত কিছু করলে, মুন্না খানের এত গুণ গাইলে তুমি আমার সাথে, মুন্না খান ছাড়া পৃথিবীতে তোমার আপন কোনো বন্ধু নেই এই জগতে, তো এই কাজটা তো তুমি ভালো করো না। তখন হয়তো ভাইয়ে বুঝাইছে ভালো করে, আর সে বলছে আপনার দায়িত্ব আমি নিলাম, আপনি তার বিরুদ্ধে কখনো পোস্ট করেন না, লাইভে গিয়েন না, যাইয়েন না, আপনার নামেও কোনো কিছু শেয়ার পোস্ট, হ্যাঁ পোস্ট করবেন না, আপনার আইডি তো যাবে কেন, আপনার আইডি কি খাইবে, আমি আপনার আইডি দেখবো। আচ্ছা আমি বুঝি এই বিষয়ে আর কি, ভালো লোকটা অনেক ভালো, আপনি হয়তো চিনেন তারে। এরপরে আমি কিন্তু তার কিছু বলি না যে আমার সে ভিডিও করে বানাক বা পোস্ট দেখ, আমার যা দিয়েছে ওর ভিডিও তো মানুষ আগে দেখার আগে ডাউনলোড করে, কারণ সে যে সাইডে ডিলিট করে 10 মিনিট পর, তার তো ওই রকমই ইয়ার মাইন্ড, তো অলরেডি ভাইরাল হয়ে গেছে। আমি 10 মিনিট পরে ফেসবুকে ঢুকে সব এইটাই দেখি, আর আমারটাই দেখি, আর কিছু দেখি না। তো আমার তো ফ্রেন্ড সাইকেল আছে, বন্ধু বান্ধব আছে, এরা তো সবাই হাই স্ট্যান্ডার্ড লেভেলের লোক, এরাও বিরক্ত আমাকে নিয়ে, আমাকে কাজ দিব কি, আমার টেন্ডার দিব কি, এরাও বিরক্ত এগুলো নিয়ে। আমি মানুষটার পাশে কেমনে থাকবো বলেন। এরপরে 1 ঘন্টা না 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে দেখি যে আবার একটা পোস্ট দিচ্ছে, এরপরে আবার দেখি কতক্ষণ পরে আবার একটা ভিডিও ছাড়ছে। এই তো ভিডিও ছাড়ার পরে মানুষ তো সবই দেখলো, কারণ কি বলবো এর বলেন। এরপরে আমার সাথে কথাও বলছে, অনেক নাম্বারে ফোন দিছে, কথা বলার চেষ্টা, আমার সাথে কথা বলার অনেক চেষ্টা করছে, কিন্তু আমি শুধু একটাই বলছি
ব্যবসা বাণিজ্য শেষ করছো, ফ্যামিলি সংসার শেষ করছো, মিডিয়া কেরিয়ার শেষ করছো তুমি শুধুমাত্র 4 দিনের 5 দিনের সম্পর্কে। আর যদি সব অ্যাভারেজ হিসাব করি তো 2 মাস 10 দিন টাকা পয়সাও নষ্ট, হ্যাঁ টাকা পয়সাও নষ্ট করছো। এখন শুধু বাকি আছে জেল খাটানোটা, সেটা অলরেডি হুমকি দিছে, দর্শন মামলা দিব। একবার না 10 বার দিয়েছে, আমার কাছে স্ক্রিনশট আছে, ভিডিও আছে, রেকর্ডিং সবই আছে। কারণ ওইগুলো কিন্তু তার হ্যাঁ দর্শন মামলা, মোবাইল আছে দেখেন, আমি দেখাইতেছি। সে বলছে দর্শন মামলা দেবো, এটা যদি তুমি আমার কাছে কারো কাছে শেয়ার করো সেটা হবে না, তুমি দেশে আসলেই তোমার গ্রেপ্তার করে। এই জন্যই আমি দৌড়ি দেশে আছি, আমার গ্রেপ্তার করে নিয়ে দজ্ঞা, ঠিক আছে। পরে দর্শন মামলা অলরেডি ডান, প্রসেসিংয়ে আছে, তুমি আমার সাথে যোগাযোগ করো। মানে যোগাযোগ করে কি পয়সা লাগবে মনে হয়? দেখেন এখন আর তোর লুকানোর কিছু নেই, আপনি পড়েন, দর্শক দেখুক, সমস্যা নেই। মানে একজন নারী, সে দর্শন মামলা দিব, অলরেডি সব কিছু রেডি করে রাখছে। সে তাকে আমি দর্শন যদি করে থাকি, দর্শন মামলা দেখ, সমস্যা কি? জাতি তো তারা চেনে ভালো করি, এখানে তো আর অপরিচিত কিছু নেই। এটা ওর মেয়ের নাম্বার, জারার নাম্বার, ভিডিও সহকারে আছে। পড়েন কি লেখছে, দর্শককে বলেন। আচ্ছা, এখানে জারার নাম্বার থেকে এসেছে ধর্ষণ মামলা। হ্যাঁ, আমাকে স্বপ্ন দেখিয়ে বুকে নিয়ে ছুঁড়ে ফেলেছে, টাকার জন্য বেডে গেছি, এই মামলায় ওয়ারেন্ট হয়েছে, আসলে অ্যারেস্ট। কারোর সাথে শেয়ার না করলে উত্তম, একটু জোরে পড়েন। সানির সাথেও না, সানি মাহমুদের সাথে না আর কি, সানি মাহমুদ আর কি। যা করার আমি করব, আর কেউ পারবে না, টাকার জন্য বেডে গেছি বলেছো না, এইবার সিটিংটা দিব, হোয়াটসঅ্যাপে নক দিও যদি লাগে। আমি বর্ষা বলছিলাম না, আমি কারো ক্ষতি করি না, তুমি সেদে তোমার ঘাড়ে নিলা। ইব্রাহিম, মানে ইব্রাহিমকে আসামি দেবে, এটাই বুঝাইছে। ও আচ্ছা আচ্ছা, ইব্রাহিমকে আসামি দেবো আর কি, আছে আরও আছে। মানে ওই যে বললাম না, আমি ওই দিনকে লাইভে যে বলছিলাম মাউন্ট, আমি একটা পাওয়ার ব্যাংক হয়ে গেছি। আসলে আমি এটা বুঝেছি যে আমি চার্জ দিয়ে রাখতেছি, কিন্তু ওইটা নিয়ে কিন্তু উল্টো নেগেটিভ নিউজ হয়েছে যে মুন্না খান হার্ড ড্রাইভ পেন ড্রাইভে পাওয়ার ব্যাংক বলছে। ভাই মুন্না খান কোন লেভেলের লোক, তার প্রোফাইল একটু গাইডে দেখেন। যেহেতু আপনি কাতারে থাকেন, আপনার কাছে টেকনোলজি আরো আগে আসার কথা। আমি হার্ড ড্রাইভ পেন ড্রাইভ চিনি, আমি এইটা বুঝাইতে চাইছি লাইভে, জান আমি পাওয়ার ব্যাংক হয়ে গেছি, মানে সবকিছু চার্জ দিয়ে রাখি, এটা বুঝাইতে চাইছি। এত বেশি ট্রমার মধ্যে দিয়ে আছেন, কি বলে ফেলেছেন, আমি নিজে ওটা দেখে বুঝেছি যে আপনি এতটা ট্রমার মধ্যে গেছেন। না আমি পাওয়ার ব্যাংকই বলছি, পাওয়ার ব্যাংক বলছি, মানে আমি চার্জ দিয়ে রাখি সবকিছু, মানে সবসময় পাওয়ার ব্যাংক। আমি পাওয়ার ব্যাংকই বলছি, মানে পাওয়ার ব্যাংক বলছি, মানে আমি সব কথা চার্জ দিয়ে রাখি। আচ্ছা, সেভ করে রাখেন, ওটা তো সেভ করে রাখা হয়, চার্জ দিয়ে। আমি পাওয়ার ব্যাংকই বলছি, কিন্তু পাওয়ার ব্যাংকে কি করে আর হার্ড ড্রাইভে কী করে? আমি অন্তত আমরা 100 হার্ড ড্রাইভ কিনছি সিনেমার জন্য, আমরা চিনি না দিয়ে কী করে, আর এটা দিয়ে সব কাজই তো আমাদের ভিতরে। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, দর্শক বলতেই পারে, হয়তো সে বোঝে না, আমি ভুল বলছি। তো দর্শকরা যে আপনাকে ভুল বুঝলো, বা আমাদের যে নারী সমাজ আছে তারা যে আপনাকে ভুল বুঝলো, এইটার জন্য আপনি আজকে ডাঙ্গল এন্টারটেইনমেন্টস এসে যদি কিছু বলতে চান। হ্যাঁ বলবো। প্রথমত আমি বলতে চাই যে মানুষের আসলে ভুল মানুষেরই হয়, ভুল মানুষ করে। আর ভুল আর অপরাধ দুইটা জিনিস কিন্তু এক না, অপরাধ এক জিনিস, ভুল এক জিনিস। আমার ভুলকে আমি শুধরে আমি সামনে আগাতে চাই, আর আমরা দিন শেষে দর্শকের জন্যই কাজ করি। যদি দর্শক সাপোর্ট না দেয়, সেই কাজ করে আমরা পরিপূর্ণতা পাইনি আসলে, এটাই। আর যখন আমি এই কাতার থেকে আসি কয়দিন আগে, যে মামলাটা আমার নামে আকাশ নিবিড়ের বোন যেটা দিয়েছে, ওটা বোন না, আকাশ নিবিড়ই দিয়েছে, তার নাম ইউজ করে। কার জন্য দিয়েছে? বর্ষা চৌধুরী, তাকে অ্যারেস্ট করতে গেছে বাসায়, ওইটাকে ইস্যু করে আমার হুকুমের আসামি দিয়েছে। তা আমি, আমার সাথে আকাশ নিবিড়ের সাথে একটা ডিড হয়েছে, এনওসির মধ্যে এক বড়বের মাধ্যমে হয়েছে, বাংলাদেশ ফিল্মের একজন বহুত বড় একজন বড়বের মাধ্যমে হয়েছে, বড় একজন প্রযোজকের মাধ্যমে হয়েছে। একটা ডিড হয়েছে যে আকাশ নিবিড় বলছে যে বর্ষা চৌধুরী যদি তোমার বিরুদ্ধে কোনো মামলা দেয়, সেগুলোর সব দায়িত্ব আমার। আচ্ছা, বর্ষা চৌধুরী একটা মামলা দেবে, 10টা মামলা তার সামনে নিয়ে আসবো আমরা, যেরকম আকাশ নিবিড় নিয়ে আসছে, যে কীভাবে হত্যা করছে, রুমিরে কেমনে হত্যা করছে, এগুলো সব আমাদের কাছে মানুষ আমাদের বলছে। এবং যে কিরে কেমনে হত্যা করছে, আমি একটা কথা বলে যাই, সে কথাটা আপনার খুব কাছের লোকই বলছে, আপনার বোনই বলছে, সে সাক্ষীও দিতে রাজি আছে, সমস্যা নেই, এগুলো সব আসবে সামনে। আসেন, আপনি খেলা শুরু করছেন, আমরা শেষ করবো। আপনি এক ভিডিও ছাড়ার পরে আপনি আকাশ নিবিড়ের সত্যটা স্বীকার করছেন, রাসেল মিয়ার সত্যটা স্বীকার করছেন, রাসেল মিয়ারে ডিভোর্স দিচ্ছেন, আকাশ নিবিড়ে বিয়ে করছেন সেটা স্বীকার করছেন, এবার একটা মামলা করেন, এবার কত সত্য, কয়টা খুন করছেন, সব আসতে বেরিয়ে দেবে, কোনো সমস্যা নেই, আমরা দিয়েছি। এই যে এক পায়ে খাড়া আছি, ঠিক আছে, এক আঙ্গুলে খারাপ আছি, সমস্যা নেই। এখন বিষয়টা হলে আকাশ নিবিড়ের সাথে রেডি হয়েছে, তার সাথে একটা 300 টাকার স্ট্যাম্প সাইন হয়েছে, 10 জন সাক্ষী আছে ভিতরে। আকাশ নিবিড়ের সাথে আমার কোন ধরনের, কারণ ভুলটা তো আমার ছিল, আকাশ নিবিড় রাইট ছিল, সেটা তো সেই প্রমাণ করে দিছে, সে প্রমাণ করছে না। আমাদের যত মিডিয়া চ্যানেল আছে সব জায়গায় তো রেকর্ডিং, অডিও, ভিডিও সব আছে না। আকাশ নিবিড় তারে মেরে ফেলাইছে। আজকে মনে করেন যে গলায় ফাঁসি লাগাইতে যে গেছিলো,
আমাদের ফটোশ্যুটের পরে ফটোশ্যুট করার পর রিলিজ হওয়ার পরে যখন আকাশদীপ বললো আমার ওয়াইফ এই সেই আনতেন, তখন গলায় যে ফাঁসি লাগাইতে গেছিল সামহাও যদি মারা যাইতো, অ্যাক্টিংই করতে গেছে আমরা বললাম, কিন্তু অ্যাক্সিডেন্ট তো ঘটতেই পারে, শয়তানে আমরা বলি না যে শয়তানে টানলে তো ঘটতেই পারে অ্যাক্সিডেন্ট। তখন তো ওখানে যে স্টার্ট দিল যে রাসেল মিয়া আকাশদীপের অমুক তমুকের জন্য আমি মরতেছি, অবশ্যই আমার কথা ভালো বলে গেছে। দেন তো আমি নিজেই তো মামলা করতাম আকাশদীপের নামে যে এই মানুষটা সে মারছে, মানে উনি যেটা দেখায় সেটা মানুষ, তো ও তো কয়বারে যাইতো এই মানুষগুলোর পাপগুলো নিয়ে দিত, আরো পাপি 10 জন রেখে দিত সাথে লাগে। ভাইয়া আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার যেহেতু নিজেরও সন্তান আছে, তো ওনার সন্তানদের উনি যে পরিবেশে বড় করছে বা যেভাবে উনি সোশ্যাল মিডিয়াতে আনছে, এই জিনিসটা আপনি বন্ধু হিসেবে তাকে কখনো মানা করেননি? আমি তো ওইরকম সুযোগই পাইনি কথা বলার, সে তো ব্ল্যাকমেলিং ছাড়া আর কোনো কথাই বলতো না। আর একটা মানুষকে কনভিন্স করার জন্য সে 24 ঘন্টা আপনাকে লাইনে রাখবে, কয় বেলা খাইছেন কয় বেলা খান না, জিমে গেছেন কিনা, সে অনেক এফোর্ট দেয় ওইটাই। আর যারা মেডিকেল ট্রিটমেন্টে আছে, যারা অসুস্থ, যারা প্রবলেম আছে মেডিকেল ট্রিটমেন্টে আছে, যারা ব্যাপারে কিছু বললো এটাই বললো, জায়ান অসুস্থ, বাবার আদর পায় না, তুমি তো কত ইতিমরে পালতে আসো, কত মানুষের দান খরচ দিতে আসো, আছে না? যখন বন্ধুত্ব থাকে যেন দেখো আজকে ফেসবুকে একজন মেসেজ দিছে তাকে 10,000 টাকা পাঠাইছি, হয় না এরকম সবার সাথে করেনি চ্যারিটি, সেটা আমরা জানি, তো ওই জায়গা থেকে উনি সিম্প্যাথিটা নেওয়ার চেষ্টা করেছেন। হ্যাঁ এটাই। তো আপনি যে এত বড় একটা প্রতারণা চক্র না উনি আসলে মূলত আকাশনিবিড় তো গল্প করতো। আকাশনিবিড় যখন এক বিছানে থাকতো, বউর সাথে ঘুমাইতো, 2 মাস তার বাসায় ছিল, তখন গল্প করতো মদন তো একজন আছে মিডিয়াতে, কে ওই আমাকে বলছে দেন আসলে তো আমি তোমাকে আইছিলাম তোমাকে একটু মানে লড়াইতে, কিন্তু তখন তুমি অনেক ভালো মানুষ, এলে তোমার বন্ধুত্ব করছি। আকাশনিবিড় মদন তো একজন আছে মুন্না খান, সে তো বিদেশে থাকে, এখানে দেখাশোনা করে, অফিসে একজন আছে, এই সময় প্ল্যানিংটা তাদের ছিল, এরকম আমাকে বলছে, আমি আই ডোন্ট নো সত্য কিনে মিলে। তো আমি তো আসছিলাম আসলে এরকমই, এখন তো দেখি তুমি অনেক ভালো মানুষ, সাদা মনের মানুষ একজন, তো এই জন্য তোমার সাথে আমার সাথে বন্ধুত্বটা রাখা আর কি। আকাশনিবিড় লাগানো বন্ধুত্ব থাকলো। মানে মূল কথা হচ্ছে মুন্না খান মাল্টিমিডিয়া দখল করা ছিল বর্ষা চৌধুরীর মূল লক্ষ্য, এইটাই লক্ষ্য ছিল, যেটা সে সফল হতে পারেনি। না সফল হতে পারে না, সেটা কারণ সফল হতে পারে না এই কারণে, যদি পৃথিবীতে আপনি একটাও ভালো কাজ করে থাকেন, তো ওই উসিলে হইলেও কিন্তু আপনাকে আল্লাহ ক্ষমা করে বা আল্লাহ আপনাকে সাহায্য করে। হয়তো আমি পৃথিবীতে জানি না ভালো কাজ একটাও করতে পারছি কিনা, কিন্তু যদি একজন ভিখারির 10টা টাকাও দিয়ে থাকি, আমার হালাল টাকা কামাই টাকা, ওই উসিলে হয়তো আমার আল্লাহ আমাকে বাঁচাইছে আর কি। তো এখন আপনার বর্তমানে কি নিয়ে ব্যস্ত রয়েছেন, বা এই যে ট্রমা, এটা একটা বিশাল ট্রমা, এটা আসলে যার সাথে হয় সে বুঝতে পারে। আমি আজকে আপনার কথাগুলো শুনে আমি নিজেই ট্রমার মধ্যে চলে গেছি একজন মেয়ে হিসাবে, এবং যেহেতু আমি এবং উনি একই সেক্টরে কাজ করি, আমরা ব্র্যান্ড প্রমোশন করি, অনেক সময় একসাথে দেখা হয়েছে, কথা হয়েছে, আসলে আমার কাছে জিনিসগুলো অনেকই ভয়ানক মনে হচ্ছে। তো আপনি এই ট্রমা থেকে কিভাবে বের হয়ে আসবেন, বা ইন ফিউচার আপনি কিভাবে কাজ করবেন? জানি না, এটা এখন তো আকাশনিবিড়ের সাথে সে মিলে গেছে বলতে আকাশনিবিড় কত স্ক্রিনশট সানিবি ফাঁস করছে, আকাশনিবিড় ফাঁস করছে, আসো বিয়ে করি, ফ্যামিলি নিয়ে বিয়ে করি। ভাই এতদিন কইছিলেন আপনি, এতদিন এত মানুষরে কোটি মানুষরে জ্বালাইয়া পুরাইয়া সারখার করে দিয়া, আজকে আপনি বলতেছেন আকাশনিবিড় আপনার স্বামী, আপনি আকাশনিবিড়ের বউ, তো আপনি রাস্তা দিয়ে আটলে পাবলিকে যে আপনারা কী করবো এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু সময়ের একটু অভাব আর কি, ওয়েট করেন। এই তো আর আমার বিষয়টা যে বললেন যে আমি এখান থেকে বেরোবো, ইনশাল্লাহ বেরিয়ে যাবো, আশা করি বেরিয়ে যাবো। তো ইন ফিউচার আপনার মুন্না খান মাল্টিমিডিয়া নিয়ে কি পরিকল্পনা রয়েছে? মুন্না খান মাল্টিমিডিয়া তো আবার 0 থেকে শুরু করছি, দেখি ইনশাল্লাহ। এই যে তুমি জ্বলিয়ে মরবা একটা গান দিয়ে আমরা শুরু করছি, আইটেম সং দিয়ে, আর সিনেমার শুটিং তো সব বন্ধ হয়ে গেল, এখন তার মামলা টামলার পরে দেখি আবার কবে আবার 0 থেকে শুরু করা যায়, এই আর কি দেখি। আমাদের সিনেমা জগতে অনন্ত জলিল এত বড় ফাপড়বাস মহিলা জীবনে দেখি না, বুঝছেন, আমার মনে না কি একটা ফাপড় দিল আকাশনিবিড় তার স্বামী না, এটা বিশ্বাস করানোর জন্য যদি প্রয়োজন হলে তার ছেলের গলা কাটলে এটাও করতে রাজি আছে, এটুকু বিশ্বাস করানোর জন্য। তো এর নিয়ে কথা না বলাই ভালো আমাদের, বলেন আপনি কি বলবেন? আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আরো একজন হিরো আছেন যিনি প্রযোজক এবং চিত্রনায়ক, অনন্ত জলিল। তো তাকে কি আপনি দেখেন, বা তার সিনেমাগুলো কেমন লাগে, যেহেতু আপনিও হিরো এবং প্রযোজক উভয়ই? না আসলে তার সিনেমা, আমি যখন মিডিয়াতে মডেলও ছিলাম না, তখনই তার সিনেমা আমি দেখছি, মোস্ট ওয়েলকাম টু খোফদা শাস, এরকম মনে হয় নামগুলো। তো ভালো, সে অনেক ভালো কাজ করে, এবং তারা স্বামী স্ত্রী দুজনে কাজ করে, তাদের একটা লেভেল আছে,
জুই ঝামেলা জড়ার এটাই ভালো আমি মনে করি। মুন্না ভাই, আজকে আমি আপনাকে আমাদের পজিটিভ বাংলাদেশ অনুষ্ঠানে এনেছি কারণ আমি নিজেও আপনার সাথে পার্সোনালি যখন কথা বলেছি আমি বুঝতে পেরেছি যে আপনি ব্ল্যাকমেইলের শিকার। আজকে অনেস্ট্রিন আমাদের ডাঙ্গুলি এন্টারটেইনমেন্টসে আপনি আপনার ওয়াইফের জন্য যদি কিছু বলতে চান যেটা কখনো বলা হয়নি। আসলে ওয়াইফকে যেটা বলতে চাই যে যা কিছু হয়েছে এই জন্য আমি সরি। আমার বাচ্চা দুটোকে মানুষ করা খুবই জরুরি। আর মিডিয়াটা যে আমি শখের বিষয় করি, এটা যে আমার ভালোবাসার একটা জায়গা সেটা তুমি ভালো করেই জানো। আর তুমি যতই ঝগড়া করো, যতই অবহেলা করো আমাকে, মিডিয়াতে তুমি একসময় একজন বড় নায়িকা হইতে চাইছিলা, হইতে পারো না, সেটা আমি করে তোমাকে দেখাই দিতে চাইছি, এই জন্যই আমি আসছি। তা আমি মিডিয়াতেই থাকতে চাই, তোমার সাপোর্টটা আমি চাই আর কি। থ্যাংক ইউ সো মাচ মুন্না ভাই, আজকের অনুষ্ঠানে আপনি এসেছেন। আমার মনে হয় আজকের অনুষ্ঠানটি দেখার পর অনেকেই দর্শক আপনার যে ভুল ধারণাগুলো ছিল ওগুলো কাটিয়ে উঠতে পারবে। আপনার সুস্থতা কামনা করছি এবং আপনার সাফল্য কামনা করছি। আপনাকেও ধন্যবাদ, আর এই টিমের সাথে যারা জড়িত আছে, জি হ্যাঁ সবাইকে ধন্যবাদ। এত সুন্দর একটা বারিশা ম্যাডামের সাথে একটা অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছে। আর পার্সোনালি আপনি এটা দেখার পরে তো কয়টা মামলা দেখাই একমাত্র উপর আল্লাহ জানে। শুধু দর্শক আর আপনারা সাথে থাকলে হইবে। তারে আমি এখন ওই যে জুতার ফিতা দিয়েও গুনি, নিজে দেখাই দেন, এটা দিয়েও গুনি আমি তার আমি